এত বড় দলে কাজ করেছি, ছোটখাটো দলে আমাকে ডেকেছ, কিন্তু আমি যাই। মেঘনাথ ভট্টাচার্য তোমার মধ্যে কি দেখেছিলেন যে তোমাকে দলে নিয়ে? আমি আজকে তো বলতে কোনো অসুবিধা নেই, তখন আমি বন্ধুত্বের খাতিরে অমুকের খাতিরে আমি বাধ্য হয়ে ক্যাম্পেনিংয়ে নাম। 2011 সালে এখানে পট পরিবর্তন, 2007-8 সোসাইটির আন্দোলনগুলো চলছে। যেহেতু সরকারি চাকরি করি, ফোর ফ্রন্টে আসতে পারছি, পিছন দিকে দাঁড়িয়ে মিছিল মিটিং বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি একেবারে সিনসিয়ারলি থিয়েটার, তখন প্রচুর কাজ, প্রচুর শো, আমাদের একটা ব্যস্ততম দল পশ্চিমবাংলার অন্যতম। এটা করেছি প্রায় 2001। তারপরে ওই 2001-এর পরে আমি দলটি ছেড়ে দিই। তো বিদ্যুৎটা অনেক আগে ভাঙা গেছে, সেই জায়গায় মেঘনাথ অনেকটা ফাঁকা জমি পেয়ে গেল। নমস্কার, আমার আজকের অতিথির নাম দেবাশিস বিশ্বাস। গড়পড়তা অনেক বাঙালির নামই দেবাশিস বিশ্বাস, কিন্তু আপনারা যারা নাট্য চর্চার মধ্যে আছেন, যারা নাট্যকর্মী আর যারা বাংলার নাটক নিয়মিত দেখেন, তাদের কাছে হয়তো এই নামটা খুব অপরিচিত লাগবে না। এই দেবাশিস বিশ্বাসও একজন প্রবীণ নাট্যকর্মী, অভিনেতা, নির্দেশক এবং সেই 1987 সাল থেকে বাংলার নাট্য জগতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1987 সালে প্রবেশ করে এখন 2026, এই যে নাটক করার নেশা, সেটা তাকে এখনো ছেড়ে যেতে পারেনি। আর এই 40 বছরে অনেকটা আমারই মতো, আমার 43-44 হয়ে গেল সাংবাদিকতায়। আমার চেয়ে অবশ্য দেবাশিস বয়সে 4 বছর ছোট, এবং তিনি আবদার করেছেন আলোচনায় আমাকে তাকে তুমি বলে সম্বোধন করতে হবে, আমি সেটাই করব। ইনি আসলে আমার কাছে তাকে ডেকে আনার উদ্দেশ্য হলো এই বাংলা নাট্য জগৎ যা নিয়ে কার্যত কোনো চর্চাই হয় না, এবং যতটুকু আলোচনা হয় সেটা একজন ব্যক্তিকেন্দ্রিক, অ্যাজ ইফ বাংলা নাটকের জন্ম তিনিই দিয়েছেন, পুনর্জন্মও তিনিই ঘটিয়েছেন, এবং ভবিষ্যৎও তাঁর একার উপর নির্ভর করে। অথচ বাংলা নাটকের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সাহিত্য, শিল্পকলার মতোই অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত প্রাচীন এবং অনেক মহিরুহর দ্বারা সমৃদ্ধ। আজকাল আমরা আসলে পিগমিদের দেখতে দেখতে মনে হয় যেন এরাই বোধহয় মহামান। আসলে তো সেটা নয়। এইসব বিষয় নিয়ে, আর বিশেষ করে এই গত 15 বছরে বাংলার নাট্য চর্চা এখন একটা অসভ্য একদলীয় রাজনীতির ধামা ধরা হয়ে গেছে। যারা ধামা ধরতে চায় না তারা আর্থিক স্বল্পতায় ভোগে, রক্তাল্পতায় ভোগে, তাদের দিকে সেইভাবে কেউ তাকায় না। এবং আমাদের বাংলার মানুষ এমনই হাড় খিপটে, তারা কতজন নাটক দেখতে চান আমার জানা নেই। আর এত অজস্র নাটক দলের মধ্যে কজন বা কারা নিজেদের গাঁটের পয়সা খরচ না করে নাটক করতে পারে, সে ব্যাপারেও আমার গুরুতর সন্দেহ আছে। সেসব কথাই বলবো খোলামেলা, একটু ভিন্ন ধর্মী পডকাস্ট এটা, আড্ডার ছলে দেবাশিসের সঙ্গে কথাবার্তা। থ্যাংক ইউ দেবাশিস আমার এখানে আসার জন্য। প্রথম কথা হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ, যেমন একটা যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করেন সেই রকম। হ্যাঁ, আমার নামটা তো বলে দিয়েছেন দেবাশিস বিশ্বাস। আমার বেড়ে ওঠাটা, জন্মটা খুব একটা উত্তাল সময়ের, 60-এর দশকের গোড়ার থেকে, মানে 61-তে আমার জন্ম। আমার জন্মটা বড়ানো, 70 দশকটায় আমি বেড়ে উঠেছি, স্কুল টুল করে। তা ওই সময়টা বাবা মার এক ছেলে এক মেয়ে, আমার দিদি আছে। ন্যাচারালি যা হয়, আমার বাবা সরকারি চাকরি করতেন রেলে, মা শিক্ষকতা করতেন। তো একমাত্র পড়াশোনা করো এবং আগামী দিনে সরকারি চাকরি, তা সেটাই সেইভাবেই পড়ে গেছি আর কি। তারপরে আমি ওখানকার লোকাল স্কুলে পড়তাম, নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির, ওখান থেকে আমি হায়ার সেকেন্ডারি করি হেয়ার স্কুলে, তারপরে মৌলানা যাতে ইংরেজি সাহিত্য নিয়ে আমি পড়াশোনা করি আর কি। তারপরে আমি শিফট করি কালিন্দী, এবং থিয়েটারের বাসনা আমার নামকর জায়গা। হ্যাঁ, থিয়েটারের বাসনা আমার ছিল ছোটবেলা থেকেই। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রত্যক্ষ, প্রথমে পরোক্ষ, তারপরে প্রত্যক্ষ ভাবে আলাপ ঘনিষ্ঠতা হয়।
তখন আমরা বন্ধু বান্ধবরা মানে কলেজের বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু, ওই অ্যামেচারি দল থিয়েটার করবো আসতেন, উনিও নাটক করতেন আমাদের সাথে, মানে উনার প্রোডাকশন, আমরাও আমাদের প্রোডাকশন। এইভাবে করতে করতে আমি 85 সালে চাকরি পেয়ে যাই, সরকারি চাকরি। কোন বিভাগে? আমি প্রথমে গেছিলাম রেলে, বিলাসপুরে চলে যাব। বাবা আমার এক ছেলের এক গ্লাস জল গড়িয়ে খাই না, সে কাঁদতে কাঁদতে ভোর রাত্রি বম্বে মেলে নেমেছিল, হে ঠাকুর কোথায় এনে পাঠালে। হ্যাঁ, তারপরে তার সাথে সাথে আমার মাস ছয়েক আমি চাকরি করেছি, কখন বাড়ি কেটে পড়বো এবং থিয়েটার করবো এটাই খুঁজছি। তখন আমি এইচ বেঙ্গলে একটা চাকরি পাই। এবার এইচিতে ওই ডেপুটেশন সার্ভিস আর কি, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরে আমাকে ঘুরতে হয় অ্যাকাউন্টস। আমি ওই চাকরিতে চলে আসি। তারপরে আমি 87 সালে আমি সায়কের সঙ্গে যুক্ত হই, মৃণাল ভট্টাচার্যের সাথে। ওটা আমার একটা একটা লং পিরিয়ড, মানে 14টি বছর আমি চাকরিগত কোনো পরীক্ষা দিইনি, ডিপার্টমেন্টের পরীক্ষা, মানে বড় জায়গায় যাইনি। এ নিয়ে আমার বাড়িতে অনেক অশান্তি ছিল, কিন্তু আমার স্ত্রী ব্যাপারটি মেনে নিয়েছিল, 91 তোমার বিয়ে হয়। তারপরে ওই আমি একেবারে সিনসিয়ারলি থিয়েটার, তখন প্রচুর কাজ, প্রচুর শো, আমাদের একটা ব্যস্ততম দল পশ্চিমবাংলার অন্যতম। এটা করেছি প্রায় 2001। এবং এই কলকাতায় করছি, কলকাতার বাইরে করছি, বিদেশে যাচ্ছি। হ্যাঁ, 1999 আমি আমেরিকায় যাই প্রায় 3 মাসের জন্য। হ্যাঁ, টোটাল নর্থ আমেরিকাতে শো করি আর কি। তখন আমেরিকাতে এরকমই শো হতো, এখন তো সেটা প্রায় অবলুপ্তই হয়ে গেছে, আপনি ভালো জানেন। তা তারপরে ওই 2001 পরে আমি দলটি ছেড়ে দিই। কেন? বিভিন্ন কারণ, কারণ মানে আমার কোথাও একটা দলের পরিবেশ সবকিছু নিয়ে, মানে একবারে দলে যেগুলো হয়, মানে এতদিন থাকলাম তারপরে আর ভালো লাগছে না, বিভিন্ন রকম পরিবেশ, নতুন নতুন ছেলে মেয়ে আসছে, কোথাও নিজেকে ম্যাচ করাতে পারছিলাম না হয়। কিন্তু তারপরে আমি দলটি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে 2-3 বছর বসা থাকি, খালি চাকরি করি, বাড়ি আসি, এরকম। থিয়েটারের খিদেটা তো মরেনি। এবার একটা আত্মশ্লাঘ আছে, এত বড় দলে কাজ করেছি, ছোটখাটো দলে আমাকে ডেকেছে হবে, কিন্তু আমি যাই। তখন আমার একটা কেউ ইগুতে লাগছে, এত বড় দলে কাজ করি, আমি ছোট দলে যাবো কেন, আমি তো টাকার জন্য থিয়েটার করছি, কারণ আমার তো মাস বেলাটা মাইনে আসে। তারপরে আমি কিছু বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন দলে মোটামুটি তখন একটু প্রফেশনালি বলুন আমি করতে শুরু করি। দেবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করি, নাটকে ব্রাত্যর সাথে কাজ করি, রুদ্রসঙ্গীতার মধ্যে রোল করতাম, প্রায় 23টা শো করেছি, তারপর ওটাও ছেড়ে দিই। ডেট ক্লাস করেছি অন্য দলের সাথে, আমি ছেড়ে দিয়েছি। আবার আমি মনে করেছিলাম যে যে দল আমাকে আগে ডেট দেবে তাকে আমার তার শোটা করতে হবে, পরে যদি সেই অন্য কোনো দল ডেট দেয়, যদি ক্লাস করে আমি প্রফেশনাল আমি প্রথম দলের সঙ্গে কাজ করি। এভাবে ডেট ক্লাস হয়, এটা সমস্ত একটা। তারপর আমি ছেড়ে দিই। তারপর 2011 সালে এখানে পট পরিবর্তন, 2007-08 সোসাইটির আন্দোলনগুলো চলছে, সেখানে আমিও জড়াই। যেহেতু সরকারি চাকরি করি, ভোট ফ্রন্টে আসতে পারছি না, পিছন দিকে দাঁড়িয়ে মিটিং মিটিং বিভিন্ন জায়গায় যাচ্ছি, সবকিছু দেখছি, চোখের সামনে ঘটছে। আমাদের থিয়েটারের ছেলে মেয়ে তখন এসেছে। এই 2011-তে, তখন 11-12 বুকটায়, তখন আমার বছর 50-এর বয়স। আমাকে রাত্রে একদিন গল্প করতে হতো, তুমি একটা এখানে ওখানে কাটা ঘুড়ির মতন ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, এ দলে ও দলে, তোমার তো এতদিনের অভিজ্ঞতা, মেয়েকে ইউ মেক এ গ্রুপ। হ্যাঁ, তুমি একদম দল তৈরি করো, নিজের স্বাধীনভাবে কাজ করো। হ্যাঁ, আমি এই বয়সে পারবো। বললো না, আমি আছি, তুমি করো, কেন পারবে। বাড়িতে আলোচনা। আমার স্ত্রী কমার্শিয়াল আর্টিস্ট, আর মেয়ে তখনও অভিনয় জগতে কোনো ব্যাপার নেই, টুকটাক কাজ করে আর অন্য জায়গায়। তা বাড়িতেও তখন বললো ঠিক আছে, করতেই করো দল। ওই দলের কনসেপ্টটা আমার মাথায় এত ঢোকা, নাহলে আমি দল করতাম না। তারপরে যে এবার দল তো হলো, দলের নাম কি হবে, এবারে হাওড়া ব্রাত্য, সেটা নিয়ে অনেকে অনেক রকম সমস্যা আছে। আমার বাড়িতেও এই সমস্যা তৈরি হয়েছে। আমি তখন বলেছিলাম নামে কিছু আসে যায় না, আমার নাম যদি আছে দেবাশিস নয়, সুভাষিস রবীন্দ্রনাথ ঠাকুর হতো, তাতেও তো আমি আর নজর পেতাম না। সুতরাং আমার কাজটাই বড় কথা, ফলে এটা বলতে নেই। তুমি আমরা এই দলটাই করি, এই দলের রেজিস্ট্রেশন হলো, সমস্ত কিছু হলো। এবার কি টাইপের প্রোডাকশন হবে, তখন আমাকে এই জায়গাটা আমাকে এত গাইড করেছে সেই সময়, সেটা আমি অকপটে স্বীকার করতে পারি, গ্রেটফুল টু। তখন বললো যে তুমি একটা ক্যাচ লাইন রাখো, কিরকম, মানে যে আমরা সাহিত্য নির্ভর না,
একটা সময় হতে একটা হয় না সাহিত্য নির্ভর নাটক, এবার কার নাটক করতে করতে আমাদের একজন কমন ফ্রেন্ড একজন লেখক অমিতাভ সমাজ, তার একটি জায়মান করে উপন্যাস ছিল যেটা আনন্দবাজার থেকে বেরিয়েও ছিল আনন্দবাজার। তো ওই নাটকটা আমাকে বলে তুমি নাটক লিখতে হবে, আমি তো কোনো লিখিনি, আমি নাটক লিখতে পারি না, বলে না পারবে। তা আমি এই প্রথম আমার একজন উপন্যাস থেকে নাটক লেখা, এই নাটকটা লিখলাম। নাটকটা লেখার পর নাটকটা মঞ্চস্থ হলো, অনেকগুলো শো হলো, এই আমার দল তত্তর করে এগোতে থাকে। এরপরে 2016 সাল, তার মাঝে আমি তখন ব্রাত্যকে একটা কথা বলেছিলাম যে আমি হয়তো হাওড়া প্রাত্যজন নামটা নিচ্ছি, কিন্তু নাটক কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি করবো। নাটক সিলেকশন থেকে আরম্ভ করে, কাস্টিং থেকে আরম্ভ করে, টেকনিক্যাল কাকে দেখবো না দেখবো, কারণ আমি মঞ্চটা বুঝি এত। সুতরাং সেট কাকে দিয়ে করবো এগুলো কিন্তু আমার থাকবে না। আমি তো তোর কাছ থেকে সাজেশন নিতেই পারি, বাট বলো না না তুমি তোমার মতো আমাকে কোন সময় সেই জায়গায় ইন্টারফেয়ার করে। আমি সেই অর্থে ব্রাত্য কোনো নাটক, বিভিন্ন ব্রাত্যজন ব্রাত্য প্রচুর নাটক করি, আমি কিন্তু করি। একমাত্র একটা নাটক আমি করেছিলাম, আর একটি ছোট্ট নাটক পরশুরামের রাজশেখর কিশোর লেখা আনন্দীবাই বলে একটি মজাদার নাটক, যেটা 1 ঘন্টার একটা নাটক, ফুল লেন্থ। তারপরে 2016-তে আমাকে ও বললো যে তুমি একটা নাটক এবার পড়। এই নাটক হলো জন স্টেইনবেক, মাই সানডে, পৃথিবীর বিখ্যাত উপন্যাস। আমরা যা পড়তে হবে, তাই পড়লাম। পড়ে বললাম যে ঠিক আছে এটা আমি নাটক করি। তখন আমার একটু একটু সাহস হচ্ছে, ক্লাসিক ধরে ফেলেছি, তা ধরে নাটক তো দিলাম। এই নাটকটি দর্শকের কাছে ঘোষই প্রশংসিত। আমি প্রচুর বাইরের আর্টিস্ট এনেছিলাম, মানে স্ত্রীর অ্যাক্টার নিয়ে কাজ করেছিলাম, দলের 2-4 জন ছিল, আমার মেয়ে ছিল, আমার স্ত্রী অভিনয় করে। তা মূলত বাইরের সমস্ত পরিচিত মুখ দিয়ে নাটকটি আমার বেশ, মানে সেই অর্থে হিট বলা যায়, মোটামুটি হিট হয় না। এই যে পিরিয়ড, তার মাঝে এবারে এটা হলো আমার থিয়েটারের জার্নি, তারপর থেকে চলছে, কোভিডের সময় বন্ধ ছিল, এখন একটু আমার কম আসে থিয়েটার। এবার 2011 সাল 12 সাল 11 সালে যখন নির্বাচন হলো, তখন আমি, আজকে তো বলতে কোনো অসুবিধা নেই, তখন আমি বন্ধুত্বের খাতিরে অমুকের খাতিরে আমি ব্রাত্য হয়ে ক্যাম্পেনিং এ নামলাম প্রচার, তার সাথে সাথে যেতাম। আমাদের অ্যাডজাসেন্টটি হচ্ছে দমদম, আর আমরা বিধাননগর কেন্দ্রের কিন্তু সুজিত বোস সেখানকার বিধাননগর ব্রাত্য হতে। তা তখন আমি সাথে প্রতিটি মিটিং মিছিলে আমি তৃণমূল করছি, তৃণমূল আমি জয়েন করি, যেহেতু আমার বাম বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লাম। তারপরে ব্যাপকের সঙ্গে আমার ঘোরা, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সব বিভিন্ন মানে উদাস্ত হয়েছে। তখন আমি খুব নোট করেছি, যেটা আমার পরের দিকে গিয়ে তখন রিয়েলাইজেশন হলো, তখন আমি প্রচুর থিয়েটারের আমার পরিচিত ডিরেক্টরদের অ্যাক্টরদের দেখেছিলাম যে তোমরা এসো, আমাদের একটা থিয়েটারের লোকই তো ভোটে দাঁড়িয়েছে দেশে, আমরা সবাই একসাথে কাজ করবো। নোবডি ইজ, নোবডি। আজকে তারা ঝাঁকের বইয়ের মতন ঘিরে আছে তাকে, কেউ কিন্তু আসে, একা আছে। আর আর এবার তো ইতি টানতে হবে, কারণ হ্যাঁ। এটা মনোলগ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। হ্যাঁ, তা এইখান থেকে তারপরে তো আমি আমার সাথে হয়তো ওদের যোগাযোগ বেশি, তার জন্য আমাকে একটু লাগিয়ে দেওয়া। তারপরে আমি মিনিস্ট্রি অফ কালচারের নির্দেশে একটি নাটক করলাম, নির্দেশ না, ওদের একটা প্রজেক্ট ছিল শ্যামপ্রসাদ মুখার্জি। এই নাটকটি করার পর আমাকে তারপরে বিজেপি লাগিয়ে দেওয়া, ওদেরকে আমি কিন্তু বিজেপিটা করি। এই হচ্ছে মূলত আমার সাধারণ একটা জার্নি। ওকে। মনি, এই যেটা এত কথা তোমারই মুখ থেকে বলিয়ে নিলাম, কেননা দর্শকদের সঙ্গে তোমার যাতে একটা হ্যাঁ পরিচয় হয়, তুমি কি হ্যাঁ। কি করেছো না করেছো সে সম্পর্কে একটা আইডিয়া হয়। হুম। অন্যের মুখ থেকে বলা আর নিজের মুখ থেকে বলার মধ্যে তফাৎ হয়েছে তো। আমি এবার তোমার বলা কথা থেকে হ্যাঁ আমার মনে যে যে প্রশ্ন এসেছে বা আসছে, আর কথা বলতে গেলে হয়তো আরো আসবে, সেগুলো এক এক করে করি। মেঘনাথ ভট্টাচার্য তোমার মধ্যে কি দেখেছিলেন যে তোমাকে দলে নিলেন? মেঘনাথ ভট্টাচার্য আমার একটা অফিস ক্লাবের নাটক একবার আমাদের পাড়ায় দেখেছিলেন, দেখে আমাকে একটু ইন্টারেস্ট নিয়েছিলেন। এইবারে একটি নাটক তখন চলছিল, জ্ঞান বৃক্ষের ফল, টলস্টয়, চন্দন সেনের লেখা। আমার মনে আছে এক নাটকের একটা শো ছিল কোথাও, একটু সম্ভবত রবীন্দ্র সঙ্গীত। নাটকটা শেষ হচ্ছে, আমরা সেট টেট তখন গোছাচ্ছি, কিন্তু সব আমাদেরই করতে হতো। তখন আমি শুনতে পেয়েছিলাম যে ওখানে একটা সাপোর্টিং একটা মেজর রোল, সে থাকতে পারবে না, অ্যাবসেন্ট।
পরবর্তী শোতে 3 দিন না 4 দিনের এরকম একটা নোটিসে সে করতে পারবেন না। যে কোনো কারণটা কোন মনে নেই। তা মেঘনাথ হঠাৎ স্টেজে এসে আমাকে বললেন যে কেন বলেছিলেন সেটা আমি আজও জানি না। যে, দেবাশিস তুমি এই রোলটা করতে পারবে? রোলটা দেখেছো? আমি বললাম, হ্যাঁ পুরো নাটকটাই তো দেখছি, রোলটা করতে পারবে? আমি বিনা বাক্যে বলে দিলাম পার। কেন বলেছিলাম তাও আমি বলছিলাম পার। ঠিক আছে, তৈরি হোক। আমি 3 দিনের মধ্যে নাটকটা তৈরি হয়েছে এবং নাটকটা সম্ভবত একাডেমিতেই শুনছিল এবং আমি উতরে গেছিলাম। তারপর থেকে আমি সায়কে বলতে গেলে নেক্সট টু মেঘনাথ ভট্টাচার্য প্যারালাল রোড কিন্তু আমি করে গেছি। যেমন কোন কোন নাটক? যেমন আমি দায়বদ্ধ বললাম, মেঘনাথের 4টে শো করেছে, দ্য বাসভূমি বলে একটি বিখ্যাত নাটক ছিল, বিখ্যাত নাটক। তাতে ঝাপড়া রতন বলে একটা নেগেটিভ চরিত্র, বাংলা থিয়েটারে নেগেটিভ চরিত্র তখন নেই, মাত্র একটি দৃশ্য আমি অবতারণ। আমি বলেছিলাম মেঘনাথটাকে যে এখানে এত একটা, তো আমাকে আরেকটা দৃশ্য আনো। বললো না, এই দৃশ্যটাতেই তোর প্রাফিট হবে। পরবর্তীকালে আজকে আমার খুব ভালো লাগে 2026-এ দাঁড়িয়ে এত নাটক করার পরও পুরনো দর্শক আমাকে বলে আপনি ঝাঁকড়ার মতন। সেটা বিভাস দাও বলেন, মনোজ দাও বলতেন, অরুণ দাও বলেন, আবার সাধারণ দর্শক যারা তারাও বলেন। এটা একটা সময় আমার ভালো লাগতো না, ধরুন ওই একই কথা। তারপর মনে মনে আমার মাঝে মাঝে ভালো লাগতো, এতদিন ভালো তো একটা চরিত্রে একটা স্ত্রী করেছি, তার জন্য আমাকে মনে রাখে। তারপরে জ্ঞান ইয়ে দুজনের বক্তৃতা, একটা নিজের ক্যারেক্টার কথা বলে একটা নিজের ক্যারেক্টার এরকম ছোট নাটকও করেছি। পরে তখন প্রচুর। মেঘনাথ বাবু কি মারা গেছেন? না 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 না, আছেন? হ্যাঁ হ্যাঁ একদম। মেঘনাথ বাবু সমকালীন যে পরিচালক যারা, আপনি তার মধ্যে কয়েকজনের নাম বললেন, তারা আমার সিনিয়র মেঘনাথ। সিনিয়র। তো এদের সঙ্গে তুলনামূলক ভাবে আপনি মেঘনাথ বাবুকে কোথায় রাখবেন? দেখুন ওদের বলতে ছিলেন যারা, মেঘনাথদার সমসাময়িক একদম ছিলেন রমাপ্রসাদ মণি। রমাদা তো একটু আর্লি চলে গেল, একটু আগেই। আরেকজন ছিলেন বিদ্যুৎ নাগ, পান্তুনাগের ছিলেন, মেয়াল ক্যামেরাম্যান ছিলেন। তো বিদ্যুৎটাও অনেক আগে মারা গেছে। সেই জায়গায় মেঘনাথদা অনেকটা ফাঁকা জমি পেয়ে গেছে। আমি তার জন্য মেঘনাথদাকে করছি না, আমি সবসময় এখনো স্টেজে নামিয়ে আমি গুরুকে প্রণাম। সেই ক্ষেত্রে বলছি যে, আর বিভাস দা অরুণ দাটা তো আগে জেনারেশন, সেইবার উনি কার দ্বারা ওনার নাটক করা বা নাটক অভিনয় করা বা পরিচালনা করা কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত বলে আপনার মনে হয়? মেঘনাথের সঙ্গে আমি যতটা সবচেয়ে বেশি মিশেছি, আমি ভীষণ মিশেছি রাতের পর গানটা মেরেছি বাইরে। মেঘনাথদার জীবনে প্রথম নাটক শুরু হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভাই গৌরভদ্রের হাত থেকে। তারপরে মেঘনাথদার জীবনটাকে, থিয়েটারের জীবন মেঘনাথদার আদর্শ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অজিতেশ এবং অজিতেশদার কাছে মেঘনাথদা অনেক দিনই পড়েছিলেন, বহুদিন। অজিতেশদাকে প্রশ্ন করা হয়েছিল একটা সময়, সেটা আমরা শুনেছি, যে আগামী দিনে বাংলা থিয়েটার কারা কন্ট্রোল করবে, কাদের উপর আপনি আশা করছেন? মেঘনাথ তো দুটি নাম বলেছিলেন, রমাপ্রসাদ মণি এবং অজিতেশদা বলেছিলেন দুটি নাম, রমাদা, রমাপ্রসাদ মণি এবং মেঘনাথ। এবং এটা প্রুভ হয়েছে পরে। তা পরবর্তীকালে যে এখন হ্যাঁ। আপনাদেরও ছোট, হ্যাঁ। এই যার কথা আপনি বলছেন, হ্যাঁ। যার নামে আপনার সংস্থা হয়েছিল, হ্যাঁ। তাদের এবং তাদের ঠিক আগের প্রজন্মের শ্রেষ্ঠ প্রতিভাকে, যেমন শ্রেষ্ঠ প্রতিভা তো শ্রেষ্ঠ হতে পারে না, শ্রেষ্ঠ তো শেষ হল, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, ওটা হয় না। শ্রেষ্ঠ এক্সপেরিয়েন্ট, হ্যাঁ, শ্রেষ্ঠ হচ্ছে ভালো, আরো ভালো, আরো ভালো। আমাদের একজন ইংরেজি মাস্টারমশাই ছিলেন, হ্যাঁ। ছোটবেলা ক্লাস 9, একটা প্রেসিডেন্ট লিখেছি বা সামারি লিখেছি, আমাদের প্রেসিডেন্ট সামারি ছিল, ভালো ভালো লিখেছি, একটা রাইট। স্যার গুড দিলেন, ওই গুডের শেষ। সেটা ঠিক আছে। তো এই প্রজন্মে কাদের মনে হয়েছে? যদি এই প্রজন্মে বলেন না, আপনি যদি বলেন দেখুন ওই গৌতম হালদার, তারপরে আমাদের দেবশঙ্কর হালদার, বেশ অভিনেতা হিসেবে, অভিনেতা, এদের সঙ্গে কোনো পাতে দেওয়ার মতো কেউ আছে? দেখুন দেবশঙ্কর হালদার, গৌতম হালদার,
এরা তো অসাধারণ অভিনেতা। তাদের বহু কাজ দিয়ে তারা প্রমাণ করে দিয়ে গেছে মানুষের কাছে। অভিনেতা আছে দাদা, এখন ভালো ভালো অভিনেতা আছে বাংলা থিয়েটারে, নতুন প্রজন্মে অনেক ভালো ভালো অভিনেতা আছে। নাম করুন তো দু চারটে। দু চারটে নাম বলতে গেলে দেখুন, একজন তো দেখুন, ওই সময় মিনার্ভা নাট্যচর্চা থেকে এক ঝাঁক ছেলে মেয়ে বেরিয়েছে, যারা পরবর্তীকালে বিভিন্ন ফিল্ডে, খালি থিয়েটার না, ফিল্ম বলুন, থিয়েটার বলুন, অনেক জায়গায় কিন্তু তারা আজকে তাদের তাদের জায়গায় কিন্তু তারা ভালো ভালো কাজ করে গেছে। যেমন ধরুন অনির্বাণ তো আজকে এত ভালো অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য, হ্যাঁ, অনির্বাণ থিয়েটারে কৌশিক কর ভীষণ ভালো কাজ করে, ও ভীষণ ভালো কাজ করে, ভেরি গুড ডিরেক্টর, ভেরি গুড অ্যাক্টর। তারপরে ধরুন আর প্রসেনজিৎ বর্ধন বলে একটি ছেলে ছিল, কম বয়সে মারা গেল, অসাধারণ অভিনেতা। কৌশিক অধিকার আরেকটি ছেলে, খুব ভালো অভিনেতা। এরা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। অঙ্কিতা মাঝি বলে একটি মেয়ে, হ্যাঁ, বেশ ভালো ভালো অভিনেতা কিন্তু ছিল। সুমিত কুমার রায় বলে আরেকটি ছেলে, সে ওই মিনার্ভা না, কিন্তু আরেকটা সুমিত আছে মিনার্ভা। এই মিনার্ভা থেকে না, ওই বাম জমানার শেষটা থেকে যখন এটা শুরু হলো, ওই কিং লিয়ার সঙ্গে তো করলেন, তারপরে দেবী স্বপ্ন, দেবেশ চট্টোপাধ্যায়ের ডিরেকশন। দেবেশ ইজ ভেরি গুড ডিরেক্টর, ভেরি গুড ডিরেক্টর, এফিসিয়েন্ট অভিনেতা। অভিনয় করে না, অভিনেতা হিসাবে আমি ভেরি গুড ডিরেক্টর। ওর হাত দিয়ে কিন্তু এই ছেলেপুলেগুলো বেরিয়ে কিন্তু দাবিয়ে করে খাচ্ছে যে বাংলা থিয়েটার। সুতরাং বাংলা থিয়েটার খালি আমার মনে হয় না দেবশঙ্কর আর গৌতম হলদারের জন্যই দাঁড়িয়েছে। ওদেরকে সামনে রেখে কিন্তু বহু অভিনেতা অভিনেত্রী উঠে এসেছে বাংলা থিয়েটার। আমি এদের দুজনের কথা বললাম কেন আমি এই দুজনের ফ্যান, একদম আমিও ফ্যান তো। এবং এদের অভিনয় যখন এরা মঞ্চে থাকে একদম বাকি পৃথিবী অপ্রাসঙ্গিক মনে হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার কাছে একজন অভিনেতার আসল লক্ষণ, যে দর্শককে হুম, তার উপস্থিতির সময়টুকুতে অন্তত হুম। বাকি পৃথিবী সম্পর্কে অবলিভিয়াস করে দিতে পারে। না, এটার জন্য কিন্তু যেমন ধরুন শম্ভু, আমরা তো সম্ভব আপনার 4 বছর আগে একদম জন্মেছি আমরা। সেই শম্ভু মিত্রের যখন বহুরূপীর চালনা শো হতো, হুম, রবীন্দ্র সদন টিকিট আমরা আগের রাত্রির থেকে লাইতে যেতাম, হ্যাঁ, ঠিক আছে। সৌম্য মিত্র দেখেছি, তৃপ্তি মিত্র দেখেছি, আমরা উৎপল দত্তকে দেখেছি, অজিতেশ বাবু দেখেছি, সেরব গান। আমরা যখন বালিয়ান স্কুলে পড়ি হুম, তখন সেরব গান করাতে ওনাকে নিয়ে এসেছিলাম। হুম। ওই কণ্ঠ, ওই স্টেচার, ঠিক আছে। আর শম্ভুবাবুর একটা নিজস্ব ঘিরে নিতে, বাদ বাকিতে ঘিরে নিচ্ছে। নিজস্ব জন, তৃপ্তি মিত্র একটুখানি নেজাল, বাট হোয়াট ট্যালেন্ট, ঠিক আছে। তারপরে সাউলি এলো, নাটবতী অনাথবাদ করলো একক। তো কোথাও আমার মনে হয় যে এত গণবিস্ফোরণের মধ্যে আজকের নাট্যচর্চা এই তৃণমূল জমানায় আর বাকি চর্চার মতো এটাও একটা পদ পাওয়ার, একদম একটা স্বীকৃতি পাওয়ার এবং কিছু রৌপ্যমুদ্রা পাওয়ার অস্ত্র হয়ে উঠেছে। কিন্তু বাংলা নাট্যচর্চার যে ইতিহাস, সেই ইতিহাসে বেনজলদের নিয়ে কখনো তৈরি হয়। অনলি দোজ হু ওয়ার ডেডিকেটেড টু দ্য কজ। যে কারণে বাংলার নাটক, হ্যাঁ, আমি তো ভারতবর্ষের সব রাজ্য ঘুরেছি, মারাঠা নাটক বাদ দিলে, মারাঠিদের অ্যাটাচমেন্ট টুয়ার্ডস নাটক বাদ দিলে এরকম প্যাশন আমি কোথাও দেখি না। এইবারই আমি ব্যাপারগুলোই আসছি, যখন আপনি 87 থেকে 2011 এই সময়টুকুতে নাটক করেছেন এই পরিবর্তিত পরিপ্রেক্ষিতে, তখন তো সব বামপন্থী নাট্যকাররাই, শম্ভুবাবুকে বাদ দিলে, তারাই দুনিয়া কাঁপাচ্ছে। তখন আপনার রাজনৈতিক চেতনা কাদের সঙ্গে? দেখুন, রাজনৈতিক চেতনা মেঘনাথ বাবু কি বামপন্থী? হ্যাঁ, মেঘনাথদা বামপন্থী। আমি যতদূর জানি মেঘনাথদা স্বীকার করেন না, মেঘনাথ একটু এসিউসি। এসেছে কমরেড শিবদাস হতেই পারে, দ্যাট ইজ হিজ চয়েস, হতেই পারে। এসিউসিআই এর সুপার উত্তম, প্রচুর ডাক্তার আছে যারা এসিউসিআই। হ্যাঁ, এসইউসিআই একমাত্র দল যারা কিন্তু সিপিএম
তৃণমূল ছাড়া ব্রিগেড ভরিয়ে দিতে পারে, একদম কিন্তু ভোট পায় না। না, জয়নগর মানেই তো এসএসসি। হ্যাঁ, তো এসইউসিআই কে অত তাচ্ছিল্য করার কিছু নেই। না, এবং তারা টিকে থাকে বলে দলের পরাজয় কিন্তু তাদের দোকানে উঠিয়ে দেয়, যেটা অন্যদের ক্ষেত্রে হয় বা হওয়ার সম্ভাবনা সম্ভব। যাই হোক, তো আপনি কি তখন কোন ভাবধারায় ছিলেন? ছাত্র জীবনে রাজনীতি করে? ছাত্র জীবনে রাজনীতি করেছি মানে আমি যখন কলেজে ঢুকছি তখন মোহাম্মদ সেলিম বেরোচ্ছে। কোন কলেজ? তখন সেলিমদা বেরোচ্ছে, মানে মৌলনাদের রাজনীতি হতো না প্রথম, সেটাই বলছি, তখন বেরোচ্ছে না। তা তখন ওই আমাদের সাথে একটু আড্ডা, আর সেলিমা ভীষণ ভালো বলতে পারতেন। হ্যাঁ, আমাদের মাইনার প্রশ্ন করতেন, বলতো সরস্বতীর বাহন আজ কেন, কার্তিকের বাহন, এগুলো খুব মজা করতেন। সেলিমদার কথাবার্তা সব কিছু খুব মুগ্ধ হয়ে শুনতাম। সেলিমদার পরে আমার থিয়েটারও দেখেছে। তা তখন আমি সেই অর্থে কোনো সক্রিয় রাজনীতি করিনি, সত্যি কথা বলি। আমি পড়াশোনা করে গল্পের বই প্রচুর পড়তাম, পড়া আর সিনেমা, পড়া আর সিনেমা, যাত্রাও দেখতাম, বুঝলেন তো। মারও খেয়েছি বাড়িতে ছোটবেলায় যাত্রা দেখার জন্য। সিনেমা দেখার পর সাহিত্য, ছোটবেলায় বড়দের বই পড়ে বসে থাকছি। হ্যাঁ, রাত ভরে বৃষ্টি বৃষ্টি লুকিয়ে পড়ছি আর কি, এরকম বাড়িতে বকা খাচ্ছি। হ্যাঁ, তা উপন্যাসের মধ্যে বাংলা না ইংরেজি? বাংলা ইংরেজি তো পড়ে, যেমন ইংলিশ সাহিত্য, ইংরেজি লরেন্স পড়ছি, মুখ পড়ছি, জেমস জয়েস পড়ছি। তা এইগুলো, এই পড়াটা, সিনেমা দেখা, এই পড়া, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, এইগুলোর মধ্যে আমার বেশি ইয়ে ছিল। আর খেলা দেখা, ভীষণ জিজ্ঞাসা করতে হবে, পাওয়ার জিজ্ঞাসা। আমিও। হ্যাঁ, জানি আমি শুনেছি। হুম। তা সেই এইগুলো আমার ভিতর, কিন্তু রাজনীতিটা আমার খুব পছন্দের সাবজেক্ট। রাজনীতি এবং দলীয় রাজনীতি, রাজনীতিটা আমার খুব পছন্দের subject। রাজনীতি আর দলীয় রাজনীতিকে হাউ উইল ইউ ডিস্টিংগুইশ? আমি ডিস্টিংগুইশ মানে, দেখুন, রাজনীতি মানে আমি বলছি যে সার্বিক রাজনীতি, মানে ভারতবর্ষের রাজনীতি, পৃথিবীর রাজনীতি, ইউরোপ রাজনীতি, মানে টোটাল রাজনীতি নিয়ে যে আলোচনা। যেমন ধরুন, আপনি যখন মানে বৃদ্ধাশ্রমিকরা যাকে পলিটিক্স বলে। হ্যাঁ, আপনি যখন মানে রুটের রাজনীতির কথা বলেন, মানে দলীয় রাজনীতি নিয়ে বা আমাদের পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে, সেটা যেমন আমি মন দিয়ে শুনি। আপনি যখন আন্তর্জাতিক পরিস্থিতির কোনো বিষয় নিয়ে আপনি কথা বলেন, আপনি অনেক সময় বলেছেন এটার বেশি ভিউয়ার্স থাকে না, কিন্তু আমি বলছি আমি কিন্তু শুনি এই কারণে যে আমি শেখার চেষ্টা করি। আমি একমাত্র আপনার কাছ থেকেই পাই, আমার ভীষণ টানি আপনার থেকে। দেখুন, আমি সেই সেই প্রসঙ্গে বলি না। আমি গ্লোবাল পলিটিক্সটা নিয়ে আমি আসলে আমরা সবাই তো মনে মনে সফল হতে চাই। যে বলে চাই না, সে আইদার হিপোক্রিট অর মিথ্যাবাদী অর বোথ অর তার সন্ন্যাসী হওয়া উচিত। একদম ঠিক আছে? তার ফলে কি হয়, আজকে মিডিয়াটাও অ্যাপ্রিসিয়েট হয়ে গেছে যে তারা জানে যে কি খাবার জন্য মানুষের মন ছটফট করছে, কি খাওয়ানো উচিত, কি তাদের খাওয়া উচিত, কোন খাদ্যটা পুষ্টিকর আর কোনটা নয়। এটা 2 পয়সার বিনোদন আর ওটা হচ্ছে সারা জীবনের জ্ঞানার্জন। এই তফাৎটুকু করা বাঙালি ভুলে গেছে। যাই হোক, আমি ওর মধ্যে ঢুকছি না। আপনার কথাতেই ফিরে, তোমার কথাতেই ফিরে আসবে না, তোমাকে নিয়ে আলোচনা। এই যে 87 টু 2011 নাট্যচর্চার জগতে দলীয় রাজনীতি, বিশেষ করে সিপিএম এর রাজনীতির প্রভাব কিরকম ছিল, কোথায় কোন কোন দিক দিয়ে সেটা প্রকাশিত হতো, এবং তোমরা কখনো থ্রটল ফিল করতে কিনা? এবার বলি, বিশদে বলো। দাদা, আমরা যখন থিয়েটারটা করতে এসেছি না, তখন আমরা একটা গ্রুপ থিয়েটার করবো, এরকম একটা কনসেপ্ট। হ্যাঁ, সমাজটা পাল্টাবে তাতে, এবং ডিরেক্টরকেই আমরা ঈশ্বর মনে করতাম। ডিরেক্টর ঈশ্বর, সুতরাং তিনি যা বলবেন আমরা তাতেই হ্যাঁ, তিনি না বললে আমরা তাতেই না। এইরকম একটা ব্যাপার ছিল। এর ফলে হতো কি, আমাদের সেই রকম গণতান্ত্রিক মানে পরিবেশটা ছিল না সেই সময়, যে আমরাও কিছু বলতে পারি। আজকে কিন্তু পরিস্থিতিটা সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে পাল্টেছে আর কি। এটা ঘটনা, এটা বাস্তব। তো তখন হতো কি, তখন আমরা দলীয় রাজনীতিটা যে হচ্ছে সেটা আমরা একটু একটু বুঝতে পারতাম না, যেতাম না। কারণ আপনি যেটা বলেছেন ঠিকই কথা, তখন থিয়েটার করা, বইপত্র পড়া, পড়াশোনা করা, সিনেমা পড়া, অমুক করা মানে বামপন্থী। দক্ষিণপন্থীরা কেউ ওগুলো করতে পারে না, করা সম্ভব না তাদের পক্ষে। এইরকম একটা তো পরিষ্কার আন্ডারলাইন করাই ছিল তখন। তো আমাদের ডিরেক্টরটা সবাই বামপন্থী,
এবার আমাদের হতো কি, আমাদের বলা হতো অমুক জায়গায় পথনাটক হবে ইলেকশনের সময়, তোমরা করো। ধরুন আমার ইচ্ছে নেই সেখানে বামপন্থী নাটকই হবে, আমার সেটা করার আর ইচ্ছে নেই, সে কথাগুলো বলো, কিন্তু যেহেতু দলের ইনস্ট্রাকশন, আমরা বিনা বাক্যে সেখানে অভিনয় করতাম, চলে আসতাম। আর বামপন্থীদের অভিনয়ের সাথে যারা একটু মিষ্টি প্যাকেট আর কিছু এই জুড়তো আর কি, এর বেশি কিছু। না, নাটকটা বোঝে দিল। হ্যাঁ, ওদেরই কোনো গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতি, সেটা তার খুব পাওয়ার ছিল। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দুবালা টেন্ডুলকার ভীষণ পাওয়ার ছিল, নন্দন তাদের বিরাট জায়গা ছিল। কারা লিখতেন এই নাটকগুলো? এই নাটকগুলো যেমন লিখতেন, এই যে পরাণ বন্দ্যোপাধ্যায়, পরাণ প্রচুর নাটক লিখেছে। ওদের জন্য? হ্যাঁ, একদম পার্টির জন্য চন্দনবাবু লিখেছে, এরকম অনেকে লিখেছে। যাই হোক, সেগুলো এইগুলো ডিউরেশন তো খুব স্কিটের মতো, 15-20 আধ ঘন্টা, ম্যাক্সিমাম আধ ঘন্টা। হঠাৎ করে আসা, এখন যেরকম আছে হ্যাঁ, যে বিভিন্ন মলে, বিভিন্ন রেল স্টেশনে। হ্যাঁ, না তখন কি রাস্তাতে যেমন উৎপল্লা করতেই যখন মানে উৎপল্লাতের ইয়েতে ঘোড়াঘাটায় নিয়েই আর কি এই নাটকগুলো করা। তা সেইগুলো উৎপলবাবু নিজেও করতেন কত নাটক? না, আমি দেখি বড়দের মধ্যে কেউ নেমেছে না? বড়রা তো তাদের কি শ্রেণী বৈষম্য ছিল? অনেকে সরকারি চাকরি করতো, কারা? বেশিরভাগ অনেক ডিরেক্টরদের তো তাকে কি যায় আছে? না, সরকারের হয়তো বলছে। হ্যাঁ, বললে কি হবে, একটা ছবি তুলে তখন পাঠিয়ে দিয়ে মামলা করে দিল, অমুক করে দিল। আমাদের তো তার মানে সরকারি চাকরি করে, হ্যাঁ, আমি তো স্নেহ করেছি না, রাজনৈতিক বিশ্বাসকে হ্যাঁ, এক্সপোজ করার মতো সাহস হুম, তখন ছিল না, এবং সেটা খুব নৈতিক ব্যাপার ছিল। হ্যাঁ, যে তখনও মানুষ মনে করতো, যারা সরকারি চাকরি করতেন, হুম, যে সরকারি চাকরির কতগুলো দায়বদ্ধতা, হুম, তার মধ্যে একটা হচ্ছে আপনাদের হুম, যে সার্ভিস রুলে, হুম, যে কোনো সরকারি কর্মচারী সরাসরি হুম, কোনো রাজনৈতিক দলের মঞ্চে বা সভায় বা আয়োজনে অংশগ্রহণ করতে পারবে না। একদম লিখিত তার রাজনৈতিক বিশ্বাস থাকতে হবে। থাকতেই পারে। সুতরাং সার্ভিস সেই আগ্রহটা কি 2011 পর্যন্ত সরকারি কর্মচারী দেখাতো না, দেখুন শুনুন, মিছিল হচ্ছে কোঅর্ডিনেশন কমিটি, আপনি তো ভালোই জানেন। কোঅর্ডিনেশন কমিটি বলা হচ্ছে আমরা ট্রেড ইউনিয়ন, আমাদের রাজনৈতিক কোনো সংস্থা নেই। তাদের স্লোগান থাকতো বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতন রক্ষা করতে হবে। কেন এটা তো বলতে পারেন, দাবি দেওয়ার জন্য তো তার আমরা কিরকম দেখতাম জানেন তো, মানে যখন দিয়ে দিচ্ছে না, যে কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে মিটিং হতো, আমরা জানতাম 24 ঘন্টার মধ্যে অসম্ভব একটা ডিএ ডিক্লেয়ার করবে, তাই কিন্তু হতো। এবং তখন এরকমও দিন গেছে, আমরা বর্তমান কেউ পড়েছেন খবরের কাগজ, বর্তমান পত্রিকা কে পড়ছেন এটা রাখা যাবে না, এই ধরনের ব্যাপার কিন্তু ছিল, তখনও ছিল। থিয়েটারও ছিল। আমি নর্থ বেঙ্গলে এমনও শুনেছি যে ধরুন আপনি একটা থিয়েটার করছেন, লোকাল কমিটির কানে এসছে তার 2-4টি জায়গা একটু আপত্তিকর, মানে সরকার শাসক বিরোধী, আপনাকে লোকাল কমিটিতে ডেকে পাঠানো হয়েছে এবং আপনাকে বলা হয়েছে নাটকটির এই 2-4টি লাইন বাদ দিতে হবে। বৃহৎ আকারে তো ইন্টারভিউগুলোর ক্ষেত্রে আপনি দেখেছেন অনেক জায়গায় বাধা। না, সেই ফেজের পরে আসছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য আগলিয়েস্ট ফেজ অফ সিপিআইএম। হ্যাঁ, সিপিআইএম এর দুটো আগলি ফেজ ছিল। একটা ফেজ আসার পর, হ্যাঁ, সেই আগলি ফেজটা অবশ্য শিক্ষা সংস্কৃতির চাইতেও বেশি আমাদের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের ছিল। তার ফলেই শিল্পগুলো চলে গেল। আর দোষের ভাগিদার পরবর্তীরা হলো, কিন্তু পরবর্তীরা আরো শেষ করলো যতটুকু ছিল। আরেকটা আমি ফেজ আমি দেখেছি, যখন একটা সত্যিকারের অপোজিশন বামফ্রন্টের বিরুদ্ধে গড়ে উঠছে এবং তারা বুঝতে পারছে যে উই আর অন দ্য ব্যাক ফুট, তখন ওরা এক ধরনের স্টালিনিস্ট অ্যাটিটিউড নিয়ে নিয়েছে। তারই ভিকটিম ছিল উইঙ্কেল টুইঙ্কেল এটসেট্রা। কিন্তু ওভারঅল বাম জমানায় আপনাদের হয়তো ভোট তো 5 বছরে একবার, এখন আগেকার তার আগে অবশ্য যে কোনো সময় ভোট হতে পারত, কিন্তু পশ্চিমবঙ্গের সৌভাগ্য যে 67-69 এইগুলো পরের পরে আমাদের 5 বছর অন্তর বিধানসভা ভোট হয়নি। একবার বিমানদারা এগিয়ে এনেছিল, 4 বছরে করে দিয়েছে। তাছাড়া দ্যাট ওয়াজ এ চয়েস অফ দ্য গভর্নমেন্ট 2001। হ্যাঁ, কিন্তু আর তাহলে একবার গেলেন, পদনাটক করলেন, সামান্য কচুরি আর মিষ্টি পেলেন বা কি পেলেন জানি না, সেগুলো কোনো মানে নেই। না, আরেকটা হতো, আরেকটা কি? আরেকটা হতো
বা মানে সিপিআইএম এর প্রচুর শাখা সংগঠন ছিল, প্রচুর মানে মানে সিস্টার উইং অনেক রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে, এই কালচারাল ফ্রন্ট প্রচুর ভেরি স্ট্রং। তারা কোনো না কোনো জায়গায় তাদের নাটক, তাদের ফেস্টিভ্যাল, তাদের উৎসব, তাদের যুব উৎসব, এই সেই এগুলো তো লেগে থাকে। কল্লোল তো দেখেছেন এই ইয়েতে হয়েছিল যুবভারতীতে। এইরকম ছোট 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 জেলায় জেলায় প্রচুর। এখানে কিন্তু একটু বাম মতাদর্শে বিশ্বাসী দলগুলোই কিন্তু ডাকতেন। কোন রকম দক্ষিণপন্থী বিশ্বাসী কোনো দল বা তার ডিরেক্টর যদি থাকতো, সেই দলগুলো কিন্তু একেবারেই টাকা হতো না। এরকম দল কপিস ছিল, ছিল, কিছু ছিল, কারা তারা? কম। তাদের কি ডাকার মতো উপযুক্ত ছিল? না, আবার বাম মতাদর্শে বিশ্বাসী যারা, সেরকম অনেক দল ছিল। আমি বলছি না, তার মানে মেরিট ওয়াজ নেভার এ কনসিডারেশন, এটা আপনি বলছেন তো? হ্যাঁ, একদম। কিন্তু তাও বলছি, বাম আমলে কিন্তু থিয়েটারের যারা ফ্রন্টে ছিলেন, অগ্রভাগে, একজন তো ছিলেন না, অনেকেই ছিলেন, তারা অত্যন্ত শিক্ষিত। নাম বলে শেষ করা যাবে না। নাম বলে শেষ, অত্যন্ত শিক্ষিত। তাদের সাথে 10 মিনিট কথা বলা যাবে, আধ ঘন্টা কথা বলা যাবে, তর্ক হবে, বিতর্ক হবে। হ্যাঁ, হয়তো উনি মেনে নেবেন না, অনেক শেখাও দেবে। শেখা তো যাবে। এন্ড অফ দ্য ডে আমি কিছু নিয়ে বাড়ি ফিরতে পারবো, এটার অভাব আছে। সৌম্য মিত্র পরবর্তীকালে যাই হোক শুরু করেছিলেন তো আইপিটিএ দিয়ে, দেবব্রত বসু তাই, সলিল চৌধুরীও তাই। সুতরাং আমাদের ওদিকে রাজকাপুরও তো। রাজকাপুরও তাই, তো সাহানিও তাই। হ্যাঁ, আমাদের যদি আমরা একটা বাম সংস্কৃতির উৎস ধারায় যেতে চাই, পোস্ট নকশালবাড়ি পিরিয়ড বা পোস্ট কংগ্রেস জামানা, 1977-এ যার অবসান হলো, এবং তারও আগে থেকে, আইপিটি অবশ্য অনেক বহু আগে, আমাদের বাঙালির চেতনা, আমরা যদিও রবীন্দ্রনাথের উত্তরসূরি, আমরা কথায় কথায় রবীন্দ্রনাথ বলি, আগে মার্কসিস্টরা ততটা বলতো না, এখন তো রবীন্দ্রনাথ ছাড়া কোনো কথাই বলে না। হ্যাঁ, এখন তো গান্ধীজির পদপ্রান্তেও দেখছি ফুল টুল। হ্যাঁ, তো যাই হোক, চেঞ্জ হয়, মানুষের হতেই পারে। আমার এর মধ্যে কি কোথাও একটা ডিসকানেক্ট ছিল, যে বাঙালি রবীন্দ্রনাথকে পুজো করে, ঠিক আছে, পুজো, এবং তার গান গায়, তার নাটক করে, তার আর প্রবন্ধ অবশ্য কোনোদিনই পড়ে না, রবীন্দ্রনাথের জীবিত অবস্থাতেও পড়েনি, গানটা তাকে সারাক্ষণের সঙ্গী করে রাখে। সেই বাংলায় রবীন্দ্রনাথকে তো কেউ কমিউনিস্ট বলতে পারবে না, ইভেন বাই মানে কি বলবো, একটা যে কোনো দর্শন থেকেই দেখুন, তাকে ফেলা খুব কঠিন। তিনি বিশ্ব মানবতা, বিশ্ব জনীনতার পূজারী। আমাদের বাংলায় এই যে একটা স্ট্রং গ্রিপ অফ বামপন্থী চিন্তাধারা, আমরাও ছোটবেলা থেকে তো তাই দেখেও দেখি। এইটা সম্ভব হয়েছিল কি করে? আপনারা বাঙালির ছেলে, নাটক করেছেন, সরকারি অফিস চাকরি করেছেন, সুতরাং ত্রিবেণী সংগ্রামের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? এই যে জায়গা, এর থেকে আপনি আপনার নিজের মূল্যায়নটা বলুন তো। আমার নিজের মূল্যায়ন হচ্ছে কি জানেন তো, আমরা যখন থিয়েটার, যেটা আমি একটু আগে বলেছিলাম আপনাকে, যে থিয়েটার করতে গেলেই, গান বাজনা করতে গেলেই, ছবি আঁকতে গেলেই আমাকে বামপন্থী হতে হবে। এদের মানে যেটা ওই বামপন্থী হতে হবে না, না হলে স্বীকৃতি পাবেন, স্বীকৃতি পাবো। আপনি রবীন্দ্রনাথ পড়ছেন, পড়ুন, কিন্তু ফাইনালি আপনাকে বাম জমানায় কি করে বিকাশ স্বীকৃতি পেলেন? বিকাশ ভট্টাচার্য বামপন্থী ছিলেন কি? ছিলেন না। গণেশ পাইন ছিলেন না, সুভা প্রসন্ন ছিলেন না, আমি এম এফ হুসেন ছিলেন না, আমাদের মজুমদার এই না যারা বর্মনরা ছিলেন না, তাহলে এরা তো স্বীকৃতি করে। আপনি যাদের নাম বলছেন, এরা স্টলওয়ার্ড, এরা আমি বলছি যে যারা চর্চাটার মধ্যে রয়েছে, আপনি থিয়েটার করতে যাচ্ছেন, আজকে আপনি একটা দল তৈরি করলেন, ডিরেক্টর হলেন, আপনি বিকাশ ভট্টাচার্য হবেন কিনা সেটা তো পরে প্রমাণিত। কঠিন, কঠিন। এক জন্মে হয় না। আপনি বিকাশ ভট্টাচার্য না হন, অন্তত আকাশ ভট্টাচার্য তো হতে পারবে কোনো না কোনো জায়গায়। তা সেইখানে সেই জায়গা হচ্ছে কি, আমার একটা কি বলবো,
আমার একটা কলার তোলা ব্যাপার, আমি বামপন্থী থিয়েটার, এটা হচ্ছে আমি খেতে পাই না, আমি খুব গরিব, আমি লাল চা খাই, বিড়ি খাই, এবং আমি পড়াশোনা করি, আমি লুসুন নিয়ে কথা বলি। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে, আমি চেগুয়েভারের কথা বলি। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকেও তখন, তো আপনি যেটা বললেন কোনো নাম মারিয়ে দেওয়া হয়, কোনো রকম কোনো ব্যাপারই নয় আর কি। তা এই জায়গায় এই পড়াশোনাটা করতে হবে আপনাকে, এইগুলো পড়তে পড়তে হবে, মানে পড়া না, বইয়ের নামগুলো জানতে হবে। পাতা উল্টে দেখার কোনো ব্যাপার নেই। আপনি আচ্ছা, আপনার কি নামগুলো নিজের মনে হয় না নাটকের লোক হিসেবে রবীন্দ্রনাথের এই গীতিনাট্য, নৃত্যনাট্য, এগুলো আজকের দিনে মানে আর্কাইভে থাকার উপযুক্ত? এগুলো নিয়ে কোনো চর্চা, প্রাসঙ্গিকতা কি আছে? তবু আমরা ওই পূজা জ্ঞান করি বলে হুম। আমাদের কোনো সেন্স অফ, যাকে বলে ডিসার্নিং করা, হুম। হ্যাঁ, ভালোর সঙ্গে ততটা ভালো নয়, এটা ভালো। বা সময় উপযোগী বা সময় উপযোগী নয়, যাহা কিছু রবীন্দ্রনাথ করিয়াছেন প্রত্যেকটাই কালোজয়ী, ভালো যে সময় প্রচুর, সময়জয়ী। একদম। এই ধারণার পিছনে কোনো কিন্তু রেশনাল চিন্তা নেই। হুম। এই ধারণার পিছনে একটা সেই বিশ্বাস আছে, যেই বিশ্বাস দিয়ে অযোধ্যার মন্দির হলো। হুম। আর বিশ্বাসের সঙ্গে তর্ক করতে পারে না। সুতরাং আমরা অনেক কথা বলি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরাও সেই একই ফাঁকের মধ্যে পড়ি। বলে গেছি। যাই হোক, আপনি বলুন যে আপনার মূল্যায়নটা শুনছি। না, আমার মূল্যায়ন হচ্ছে যেটা হচ্ছে যে সেই সময় এই যে আমরা না, মানে আমাদের স্ট্যাটাস মেনটেন করতে কি, স্ট্যাটাস মেনটেন করা, বামপন্থী করা মানে স্ট্যাটাস মেনটেন করা, আর কিচ্ছু না। কোনো আন্দোলন, কোনো কিছু, আপনি 80 দশক 90 তো ব্রিটিশের আন্দোলন, কিন্তু একটা রাজ্যে যেখানে বিরোধী নেই, হুম, সেখানে বামপন্থী হওয়ার মধ্যে, হ্যাঁ, বামপন্থা যেখানে শাসকের পন্থা হ্যাঁ, হওয়ার মধ্যে গর্বের কি ছিল? না ছিল তো। প্রথম কথা হচ্ছে, আমি আমি একটা জিনিস বুঝতে পারি, এখন বুঝি, তখনও বুঝতাম কি কিছু কিছু, এই যে 80 90 দশক একটা বাংলা থিয়েটার হয়েছে যেটা শাসক বিরোধী করেনি, স্থিতাবস্থার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে গড্ডালিকা প্রকার। একমাত্র বিভাস একটা নাটক করেছিলেন, থিয়েটার ওয়ার্কশপ ছেড়ে দিয়ে যখন উনি অন্য থিয়েটার করেন, হচ্ছেটা কি বলে একটি নাটক। তারপরে কোথায়, তারপরে তো পুরোপুরি নাটকটাই ঢুকে গেল ড্রয়িং রুম ড্রামা, অপেরা, নাচের গানা, অনু। তখন কিন্তু বামেদের আস্তে 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 এই শিথিলতাগুলো, শাসনের সমস্ত গহ্বর গর্তগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। একটি থিয়েটারও তো শাসক বিরোধী হয়নি, আজকে তো হয়ই না, তখন হয়নি। তখনও গা ভাসিয়ে চলেছেন ডিরেক্টররা, তোরা সব অনম্য ডিরেক্টর আমাদের কাছে। আজকে ডিরেক্টরের তো সেই ভূমিকা, আজকেও করতে দেবেন আপনাকে সেই theatre। আজকে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে থিয়েটার সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্টের উপর। তার মানে এসেনশিয়ালি সেই ওয়াজেদ আলীর গল্পই, সেই ট্র্যাডিশন সমানে চলছে। বাম জমানায় একরকম ভাবে চলছিল, এই জমানায় আরেক রকম ভাবে চলছে। এই জমানায় যেটা আমরা দেখলাম যে প্রধানত যিনি প্রথমে শিক্ষামন্ত্রী হয়ে এলেন, তার শিক্ষা দীক্ষা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি, কিন্তু এই প্রথম একজন পরিচিত নাট্যকার, অভিনেতা, আপনাদেরই একজন, তিনি দায়িত্ব পেলেন। এবং যদিও তার দপ্তরগত দায়িত্ব যাই হোক না কেন, তার হাব ভাব চাল চলন দেখে মনে হতো পশ্চিমবঙ্গ রাজ্যে নাটকের শেষ কথা উনি। কে হল পাবে, কে গ্রান্ট পাবে, কে পাবে না, কাদেরকে কাছি করতে হবে, কাদেরকে তুলতে হবে, কাদেরকে ফেলতে হবে। এই যে 2011 পরে আপনার, আমি ধরে নিচ্ছি আপনি তাকে অনেকদিন আগে থেকেই চেনেন, আপনারা প্রতিবেশী বেশি হবেন, কালী থাকেন বললেন। সেই সময়টা আবার তারপরে একটা সময় এগুলো দেখলাম তার খুব গোসা হলো, কেননা যখন নাটকের উপর থেকে তার দাদাগিরি খর্ব হয়ে গিয়ে অর্পিতা ঘোষ, দেবেশ এদের হাতে চলে গেল। নানা টানা পড়েন, মানে তৃণমূল দল তো, তৃণমূল দলে যেই আসে তার পরিচয় যাই হোক না, সেই যে আমার নিজের ধারণা মাইকেলও যদি তৃণমূল করতো তাহলে দিদি দিদি করতো। কেমন কপাল ভালো মাইকেলে যে বিদ্যাসাগরের মতো একজনকে পেয়েছে, আদারওয়াইজ মাইকেল তো
ইয়ে ছাড়া বাঁচতেই পারতেন না উইদাউট ডোর। হুম। ওনার যা জীবন চর্চা ছিল, তো তৃণমূল একটা লেভেল আছে, মানুষের আসল চরিত্রগুলো তৃণমূল না করলে কখনো উদ্ঘাটিত হয় না। এটা হচ্ছে তৃণমূলের একটা বিরাট গুণ। মার্কসিস্টদের যেমন দল কি দল করে তার সঙ্গে কিছু যায় আসে, নিজের আদর্শ দল মনে মনে মিলে যায়। এরা হচ্ছে আমরা জানতাম একরকম, মাল দেখি আরেক, আসল আরেক রকম। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা যদি বলেন সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন না যে এখন যেটা তৈরি হয়েছে, যে হল কাকে দেওয়া হবে, গ্র্যান্ট কে পাবে, গ্র্যান্ট পাবে, এগুলো একটা হাত থেকেই তৈরি হচ্ছে। এটা বলার আগে আমি একটা কথা বলিনি, 2011-তে যখন খুব মানে বুক ঠুকে যখন নেমেছি রক্ত জিতবে, পরিবর্তন হবে, নেমেছিলেন কেন এটাও মনে ভেবেছিলাম তো পরিষ্কার যেটা বললাম যে কোনো একটা পরিবর্তন চেয়েছিলাম। আর প্রচুর মানুষের মতন আমিও চেয়েছিলাম পরিবর্তন হোক, এবং সবচেয়ে চেয়েছিলাম যে আমার নেক্সট ডোর নেবার। সিংহ নন্দীগ্রামেও আপনি ইয়ে করতেন, সেগুলো নদীগ্রামের সময় আমি হেঁটেছি, ওই গুলি চালানো হলো যেটা তারপরে যায়। মানে ওই শঙ্খ ঘোষ যেটা নেতৃত্ব। হ্যাঁ হ্যাঁ, শঙ্কর যেটা তো পেছনের দিকে ছিলাম, সরকারি চাকরি করে ছবি তুলে নেবে, এসব ভয় ছিল। তখন আবার প্রিজাইডিং অফিসার হিসাবে হয়ে সেক্টর অফিসার ইলেকশনের ডিউটি করি দায়িত্ব নিয়ে। তো তখন আমি তো একটা হলো পরিবর্তন হোক চেয়েছি, আরেকটা হলো আমার প্রতিবেশী বন্ধু, আমারই থিয়েটারের মানুষ, সে একটা টিকিট পেয়েছে, তো সহজে পায় না থিয়েটারের মানুষরা। সেই যদি যেতে তাহলে তো আমাদের ভালোই হবে, থিয়েটারের তো মঙ্গল হবে, একটা থিয়েটারের মানুষ থাকবে, আমরা কথা বলতে পারবো অনেক বেশি, ভোকাল হতে পারবো। প্রথম যখন চিত্র বিরাট খুশি হলাম, আবির টাবির মাখলাম, খুব আনন্দ করলাম। তারপরে আমার আমার ব্যক্তিগত একটা বাসনা ছিল। কবে থেকে আপনি আর চেনেন তাকে? আমি চিনি ধরুন আপনি কালিন্দি কোন সালে? আমি পেয়েছি 80 সালে, ওরা আসছে 82-83। তখন তার বয়স তখন কত? তো রাজ্য সাঁতার করতে। হ্যাঁ বুঝলাম। আমার সঙ্গে মূলত সম্পর্ক বেশি ভালো ছিল বিষ্ণুবাবু বাবার। বিষ্ণুবাবু কেমন মানুষ ছিলেন? বিষ্ণুবাবু খুব ভালো, ভীষণ ভালো মানুষ, আমাকে খুব পছন্দ করতেন, আমার অভিনয় খুব ভালোবাসতেন। বিষ্ণুদার সাথে আমি প্রচুর গর্ব করতাম, তখন রাত্র সাথে ওই গর্বটা তো, ও ছোট আমার চেয়ে বয়সে, তো মানে সিগারেটও খেত না আমার সাথে। তারপরে আস্তে 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 ওই 2001-2 বা তার একটু আগে থাকতেই। তো বিষ্ণুবাবু তো ঘোষিত বামপন্থী মানুষ ছিলেন, হ্যাঁ সিপিআইএম এর লোক ছিলেন। হ্যাঁ, একদম। অনেকে বলে এই যে বিরাতম নাহারটা, হুম। যে তিনি পুত্রকে চাকরি না পাইয়ে দিলে তিনি অধ্যাপক হতেই পারতেন না। এটা আমি ঠিক বলবো, এটা আমি জানি, এটা আমার জানার নেই। তিনি কি সেই টাইপের মানুষ বলে? না, এখন আমার মনে হয় না, বিষ্ণুদা তো তার ছিলেনই না। হ্যাঁ। এবং বিষ্ণুদার স্ত্রী মানে আমরা তো বিষ্ণু দা বলতাম, তারপরে বৌদি বলতাম, তার তো মা আর কি অসম্ভব ভালো, মহিষী এত ভালো মানুষ, মানে বিষ্ণুদার চেয়েও আমার বেশি মাসি ভাই বলছিলেন, মাসিকে আমার ভালো লাগে। ওরা এইটা করতে পারেন বলে আমার বিশ্বাস। আমারও হয়। তারপরে আমি কিন্তু যেহেতু ধরুন বিরাতম নাহার ফার, হ্যাঁ। এরাও তো এখন সেলিব্রিটি হুম। ফর অপোজিং মমতা, হুম। এবং অনেক কথা বলেন, অনেকে অনেকে যেই ধারণাগুলো মানুষের মনে বদ্ধমূল হয়ে যায়। হুম। তো আপনাকে সুযোগ পেলেন, না আপনি যে ওর একদম ঘনিষ্ঠ প্রতিবেশী, আসল সব ওকে চেনেন, হ্যাঁ আমি তো এগুলো জানতাম না। যখন জানলাম, অতএব আমি বিষ্ণুবাবু হয়ে হুম। তার মানে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে এই ভুল ধারণাটা আমি কাটিয়ে দিতে চাই। একেবারে না, আমার আমি বিশ্বাস হ্যাঁ। তো সেটা যাই হোক, আর দেখুন বাবা পুত্র, আমি তার মধ্যে আছি। এইবারে যেটা যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে তখন আমার একটা মনে খুব যখন মানে ক্যাবিনেট তৈরি হচ্ছে প্রথম বাম জমানা, আমরা রাত অব্দি জেগে আছি ক্যাবিনেটে কে মন্ত্রী হচ্ছে না হচ্ছে, তখন একটা একটা করে পাস হয়ে যায়। তখন আমার বাম জমানায় না তৃণমূল, এই 2011 হ্যাঁ। ওই সময় থেকে বলছিলেন, যখন আমি ওই কাজ করলাম, তখন আমার একটা খুব ইচ্ছে যে এক্ষুনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে প্রাক্তন নামটা আসবে, কালচার মিনিস্টার, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, তা স্যাটার্ড মানে যখন আমি দেখলাম যে সংস্কৃতি মন্ত্রী না শিক্ষামন্ত্রী, শিক্ষার সাথে আমার কি সম্পর্ক, আমি আমার সাংবিধানিক করি কি হবে শিক্ষা নিয়ে। হ্যাঁ, তা আমি খুব ডিসার্টেন হলাম। তো বললাম এটা চেয়েছিলাম, তুই বস। ছাড়ো, ঠিক আছে শিক্ষামন্ত্রী, আমি খুশি। আমি সে খুশি, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু এইখানে আমার মনে হয়েছিল যে শিক্ষামন্ত্রী হওয়াটা খুব
জরুরি স্বাস্থ্যমন্ত্রী সরি সংস্কৃতি মন্ত্রী হওয়াটা খুব প্রয়োজন ছিল, তখন আমি ওটাই ভেবেছিলাম। তারপরে যেটা আপনি বললেন যে কথাগুলো যে মাসিহা বলতে গেলে সমস্ত কিছু সেই করছে ও করছে, এটা কিছুটা ভ্রান্ত ধারণা। কেন? তার কারণ হচ্ছে প্রচুর মানুষ ঢুকে গেছে। আপনাকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যখন নির্বাচনের সময় যখন আমি ডাক দিয়েছিলাম বেশ কয়েকজন, যাদের নাম দু একজনের এখন বললেন, কেউ আসেনি, তো বিভিন্নভাবে কাটিয়ে দিয়েছে। ঠিক রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু আমি তার কথা বলছি না, আমি কিন্তু ওর 2011 পূর্ববর্তী হুম, নাটকের পরিচয় হ্যাঁ, ওকে মহত্তর মানে লার্জার দ্যান লাইফ ইমেজ দিয়েছিল। উইকেট অ্যান্ড দেয়ারফর ও যখন মন্ত্রী হলো, হুম। দপ্তর যাই হোক না কেন, হুম, বাংলার নাট্য জগতের, বাংলার নাটকে কে কি করবে, কে দাদা হবে, কে হবে না, হুম। কে হল পাবে, কে পাবে না, এর একটা সাময়িক ভাবে হলেও কর্তৃত্ব ওর হাতেই ছিল। কর্তৃত্ব ওরা ছিল। ব্যাপার হচ্ছে যে দেখুন, ও তো ঘাটটাঘাটি আচ্ছা, 2011 থেকে শুরু করে 2011 পরে হলোটা কি মনে করে তখন প্রচুর এবার সব আসতে শুরু। 2011 কেউ আসেনি কেন? জলমাল ছিল, কারণ 2011 অনেকে ভেবেছিল যতই বলো না কেন বামফ্রন্টই আসবে। যেমন এখন অনেকে আবার কেউ কেউ বলে, অনেকেই বলে ও যতই হোক না কেন দেখবেন ফাইনালি আসবে। কাদের কাদের দেখেছেন? 2011 তো হুম। আমি ব্যক্তিগতভাবে দেবেশকে ডেকেছি। দেবেশ আর দেবেশের তো নাম ছিল, আরো আমাদের থিয়েটারে মানে তারা হয়তো খুব নাম করা কেউ না। আচ্ছা, নাম বলুন। দেবেশকে ডেকেছি থিয়েটারের। মেঘনাথদাকে দেখেছিলেন? না, আমি আমার সিনিয়রদেরটা আমি মোটামুটি আমি কিছু অভিনেতাদেরও ডেকেছিলাম, তারা আজকে হয়তো কেউ কেউ নাম করেছে। বলুন না। ধরুন ও গিয়েকে শেখর সমাদ্দারকে বলেছি, আমি লোক আর কি। এই মুহূর্তে আমি একটা মাস ডাক ডেকেও ছিলাম, মাস ডাকাও ডেকেছিলাম। একমাত্র আমার সাথে এসেছিলেন একজন মানুষ আমার ডাকে, আমি বলেছিলাম তিনি সাহিত্যিক, অমিতাভ সমাজপতি এবং তপন সিনহা বলে একজন মিউজিকের ডিরেক্টর। এই ছিল। কিন্তু এরা আসার পরে তারপরে আমি যখন দেখলাম যে আচ্ছা, 11 সালে যখন ব্রাত্য ক্যাম্পেইন করলো, হুম। সেই ক্যাম্পেইনে দেখে হুম। মানুষের সাড়া, এইসব দেখে আপনার কি মনে হলো? কারণ আপনি তো এই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে কোনো কাজ ছিলেন না। আপনি কি ইলেকশন এজেন্ট হয়েছিলেন? না না না, সঙ্গে থাক আগা করেছিলেন? আগা করেছে। ধরুন 37টা 39টা ওয়ার্ড তোমরা, আমি মোটামুটি ধরুন 32-33টা ওয়ার্ড দিয়েছি। ওর সঙ্গে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি করেন? না, কি বলতেন মানুষকে? আমি বলতাম না, সঙ্গে থাকা। ও দত্ত কারো বৃত্ত নয়, সঙ্গে এসেছে, সেরকম থাকা। সেরকম থাকা না, আর চলো ওখানে যাবো, হ্যাঁ চলো যাচ্ছি, হ্যাঁ মানে একেবারে শুভাকাঙ্ক্ষী হিতৈষী বন্ধুর সঙ্গে সঙ্গ দেওয়া, এই আর কি। যেমন ধরুন অনেকে বন্ধুদের মধ্যে মদ্যপান করতে বসেছে, কেউ মদ্যপান করে না, খালি চাটটা খায়। তা আমি হয়তো এই চাটের সঙ্গী ছিল, সেটা না, সে ঠিক আছে। এর বেশি কিছু। আপনি বলছেন, আমি বলছি যে দেখুন, সঙ্গ দোষে তো অনেক কিছু হয়। সঙ্গ ভালো, সৎসঙ্গে সর্বলাভ হয়, অসৎসঙ্গে কি হয় সেটা আপনি জানেন, সর্বনাশ। সর্বনাশ। তো ওই সঙ্গই ফলেই কি আপনার সর্বনাশটা হলো? যে দেখুন, আজকে আপনার এই বিচ্যুতি, সিনেমা মেইন স্ট্রিম, নাটকের মেইন স্ট্রিম থেকে স্বেচ্ছা নির্বাসন, আর যেটাকে আপনি একটা রামধনু রং ভেবেছিলেন, সেটা কি শেষ পর্যন্ত একটা মানে কি বলে কালো মেঘের দেখা হয়ে গেল? হ্যাঁ, বলতে পারেন। আমি তো তখন অনেকগুলো কমিটিতে আমিও জায়গা পেয়েছিলাম, এটা যদি পারিতোষিক বলা হয় তাই পেয়েছি। কিন্তু আমি মনে করি যে আমার কর্মবিস্তার যোগ্যতাও আছে, এত বছর কাজ করে। আরে এত বিনয়ের অবতার হবেন না, পেতেই পারে। আপনি কি বৈষ্ণব না শাখা? না, 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 না। তা এখন হলো কি হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে এই যে আপনাকে আমি বলছিলাম যে এত স্তাবকের ভিড় হতে শুরু করলো, ডিরেক্টর প্রচুর ডিরেক্টর চলে এলো, সবাই ডিরেক্টর হয়ে যাচ্ছে, মানে ভাবা যাচ্ছে না। দুদিন থিয়েটার করে সেই ডিরেক্টর দল করে ফেলছে এবং সেই কাছে আসা। এখন এই ধরনের সংগঠনের দলের সংখ্যা কত বললেন? দেখুন, গ্রান্ট তো দেয় এখন মোটামুটি 5 দলকে পশ্চিমবঙ্গ সরকার গ্রান্ট দেয়। ওকে, কি গ্রান্ট মানেটা কি বলবেন? গ্রান্ট মানে হচ্ছে আপনাকে
থিয়েটার করার জন্য বা থিয়েটার চর্চার জন্য, থিয়েটারের প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা অনুদান দেওয়া হবে। হ্যাঁ, কত মানে ওই মাসিক না মাসিক এটা বাস কত 50,000? প্রথমে ছিল 35,000, তারপর এখন হয়েছে সেটা 50,000, বাংলা কত ছিল? 5,000। ওকে, এই টাকাটা কে দেয়? সংস্কৃতি দপ্তর। এটা সংস্কৃত নিয়মিত পাওয়া যায়? নিয়মিত প্রতি বছরই পাওয়া যায়। সেটা কি অটোমেটিক্যালি চলে আসে? না, সেখানে আপনাকে 3 বছরের অডিট অ্যাকাউন্ট দিতে হয়, মেমোরেন্ডাম দিতে হয়, আপনি কি কাজ করেছেন বা কি কাজ করতে চাইছেন টাকাটি নিয়ে সেটা দিতে হবে। না, একবার আমি দিলাম, হ্যাঁ। কোয়ালিফাই করলাম, বেশ। তারপরে কি আমাকে রিনিউয়ালের সময় প্রত্যেকবার? না 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 না, আপনাকে পরের বাড়ি দেবে যে এমন কোনো ব্যাপার নেই, এটা আমার ডিসিশন, আমি কাকে দেবো না দেবো সেটা সেই যে পাবেই তার কোনো গ্যারান্টি। ও, আর যে পায় তাকে তাকে কি প্রত্যেক অ্যানুয়াল, যেমন আমরা ইনকাম ট্যাক্স অ্যানুয়ালি দিই, হ্যাঁ, ওদেরও কি এই অডিট অ্যাকাউন্ট ইত্যাদি অ্যানুয়ালি সাবমিট করতে হয়? অ্যানুয়াল সাবমিট করতে হয় যখন মানে আমি ধরুন আমাকে 50,000 টাকা দেওয়া হতো, আমাকে তার ইউসি দিতে হবে। হুম। ইউসি যখন দিচ্ছি তখন আমি পরের বছরের জন্য ইউসিও দিচ্ছি, আবার অ্যাপ্লাইও করছি যে এবছর আমার দেওয়া হবে। এবারে কমিটি মনে করলো যে না, তুমি গত বছর পেয়েছেন, ও অন্য একটা দলকে দাও, নতুন কোনো দল। সেক্ষেত্রে আমি নতুন দল পেলাম। এটা গেল স্টেট। State। 500 টাকা দলকে 50,000। 50,000। সেন্টার কি দেয় পাশাপাশি? সেন্ট্রালের গ্র্যান্ট তো বহুদিন ধরে, বহুদিন 70 দশক থেকে চলছে। এখন সেন্ট্রাল দেয় যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যালারি গ্র্যান্ট একটা আছে, স্যালারি না? তার নাম স্যালারি গ্র্যান্ট। রেপার্টরি গ্র্যান্ট বলে সেটা, রেপার্টরি গ্র্যান্ট। সেই স্যালারি রেপার্টরি গ্র্যান্টে হয় কি, শিষ্য মানে আর্টিস্ট, একটা মানে দলের কর্মী আর একজন গুরু পায়। তা শুরু হয় 1+2 দিয়ে, মানে একজন গুরু, দুজন শিষ্য। একজন ডিরেক্টর, দুজন অভিনেতা। দুজন অভিনেতা, দুজন শিষ্য। আগে সেটা ছিল 5,000 এবং 10,000, এখন সেটা বেড়ে হয়েছে 10,000 এবং 15,000। তারপরে একটা দল হাউ মেনি মানে ইয়ে সারা ভারতবর্ষ। পশ্চিমবঙ্গের কত? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে দল আছে থিয়েটার তো প্রায় 1,000-এর উপর আছে। ওই সে কথা বলছি না, আমি বলছি সেন্টারের অনুদান পাওয়া দলের সংখ্যা কত? থিয়েটারের অনুদান পাওয়া দল পশ্চিমবাংলায় অন্তত 2-250 তো বটে। তার মানে যারা রাজ্যে পায় হ্যাঁ, তারা সবাই সেন্টারে পায় না। না, সেন্টারে পাওয়ার যোগ্যতা কি? সেন্ট্রালে পাওয়ার যোগ্যতা হচ্ছে যে ওই একটা মিনিমাম যোগ্যতা যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে আপনার 3 বছরের কাজ করেছেন কিনা সেটা। সে তো রাজ্যেও আছে। হ্যাঁ, অডিট অ্যাকাউন্ট দিতে হবে। আপনি কি কি কাজ করেছেন তার পুরো ডকুমেন্টস, তার অডিট রিপোর্ট, এগুলো সমস্ত দিয়ে আপনি বললেন যে আমি আগামী দিনে এই কাজ করতে চাই। তো রাজ্যও তার যা, সেন্টারেও তাই। হ্যাঁ, একই তাই, একই। তাহলে রাজ্যে 500 কি করে পায়, আর এখানে অর্ধেক কেন পায়? এখানে দেখুন, এখানে ব্যাপার হচ্ছে যে অনেক দলের যে কাজকর্ম যেগুলো আছে, অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেগুলো হয়তো সেন্ট্রালের যে এনএসডি এটা দেখে না, তাদের কাছে এটা ঠিকঠাক মনে হয় না অনেক সময়, যে না এই দলটা আরেকটু চর্চা করুক তারপরে এরা কাজ পাবে। এখানে কি হয়েছে, এখানে তো উলু খাগড়ার মতন আমার দল পায়। এখানে আমি নিজে কমিটিতে ছিলাম। মানে এখানে বড় লোকের বেটি হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার যেমন পায়, হ্যাঁ, ঠিক তেমনি একদম। তার মানে মুখ থেকে পায়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তাই হয়। দেখুন আমি আপনাকে বলছি, আমি গ্র্যান্ড কমিটি। আপনি না খুব একটু এত ফিগার করেন, এত ভালো ভালো কাজ করেছেন জীবনে, কিন্তু আপনি যখনই আপনি আপনাকে প্রশ্ন করছি সরাসরি, হ্যাঁ, আপনি একটা খোলসের মধ্যে ঢুকে না যান। খোলসের আপনি বলুন, আমি তো আপনাকে আমি বলতে চাইছি এর মধ্যে ভুয়ো মাল কত? প্রচুর। আমি নিজে বলছি, আমি নিজে করেছি, দেখেছি। 500 টাকার মধ্যে ভুয়ো কত? বল 1-150 তো হওয়া ঠিক। 1-150 টাকা। হ্যাঁ, এবং এদের টাকা দেওয়ার ব্যবস্থা কে করে দিয়েছে? এটা টাকা দেওয়ার ব্যবস্থা আমাদের এখান থেকে প্রাপ্য অর্পিতা প্রত্যেকেই বলেছে। পশ্চিমবঙ্গ সরকারের যারা পশ্চিমবঙ্গে যে দলগুলো আছে, কিন্তু দলগুলোকে একটা গ্রান্ট দেওয়া হোক। আগে খুব কম গ্রান্ট পেত বহু দল, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট পায় না। একটা রেকমেন্ডেশন, হ্যাঁ কিন্তু সিলেকশন অফ এক্স, হ্যাঁ, যে কে এই কথা জেনে হুম, যে এই দলটা আসলে কিছু করে না, হুম, তবু কিছু পাইয়ে দেওয়া দরকার, হুম। এই মনোভাব থেকে কাদেরকে সেগুলো চিহ্নিত করেছে কে? সেগুলো তো যারা আমরা যারা এখানে নাট্য একাডেমিতে বসে যে সমস্ত সদস্যরা, নাট্য একাডেমির সদস্য কারা? নাট্য থিয়েটারের ডিরেক্টররা, যেমন এই মুহূর্তে কারা? প্রচুর প্রচুর থিয়েটারের। এই মতো প্রেসিডেন্টই তো দেব সম্বল।
আর তার সঙ্গে তার সাথে আছে কলকাতা শহরে যত দল আছে প্রায় সব দলেরই রিপ্রেজেন্টেটিভ আছে একজন করে। আগে তো 40-42 জন ছিল, এখন তো আমি নাট্য একাডেমিতে নেই, আমি ঠিক জানি না, কিন্তু আমি যখন ছিলাম তখন অনেক ডিরেক্টর ছিল, আমরা সিলেক্ট করেছি। না, নাট্য একাডেমি হুম। কি একটা স্বশাসিত সংস্থা, সরকারি সংস্থা। তাদের অফিস কোথায়? ওই একাডেমির ওই আপনাকে বলছি ওই নন্দনের পেছন দিকটা। আচ্ছা, ইয়ে যে থানাটা আছে এই ঠিক রবীন্দ্র সদনের থেকে গিয়ে যে একটা যে ট্রাফিক থানা, তার ওই গলিটা দিয়ে ভেতরে ঢুকেই গেছে। ও আচ্ছা, তো এই নাট্য একাডেমির সদস্য কয়? এটার তো সদস্য সংখ্যা এরকম ভাবে ইয়ারমার্ক করা নেই যে এর বেশি হতে পারবে না বা অন্য। তাহলে কি এর আবার একটা গভর্নিং বডি আছে নাকি? না, এটা এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ? হ্যাঁ, কমিটি আছে ধরুন 20 জনের, এবার এক্সিকিউটিভ কমিটি আছে ধরুন 10 জনের। তা তারা কি করে এক্সিকিউটিভ কমিটির সিলেকশন হয় কিসের বেসিসে? নিজেদের না, আমার বক্তব্য হচ্ছে তাহলে দেখুন, আমার একটা এমনই কপাল, যার সঙ্গেই কথা বলি, যে ফ্রন্টেই বলি, হুম। আমি সুবর্ণের সঙ্গে কথা বলছিলাম, সুবর্ণ গোস্বামী দেখেছি। ডাক্তার, তিনি স্বাস্থ্যের যে ছবি আঁকলেন হুম। বাংলার, তাতে ওইটা যদি আমি 10 দিন অন্তর করে একবার করে আবার দেখাই, পশ্চিমবঙ্গে আর এই ইয়াং ডাক্তারদের কাছে কেউ যাবেই না। কারণ এর এতখানি স্কেয়ারি সিনেমা। আপনার কাছ থেকে যে এত আলোচনার পরে যে মন্থন করে অমৃত উঠে আসবে, সেটা হচ্ছে এমনকি থিয়েটারকেও এরা ছাড়েনি। মানে গৌরী সেনের টাকা বিলোনোর, তাই না? পাড়ায় থিয়েটার করেছে, ধরুন আপনার একটা ছোট্ট দল পাড়ায় থিয়েটার করেছে, তারা একটা ছবি তুলেছে, ম্যান একটা ছবি, পঞ্চায়েতের প্রধান তাতে রেকমেন্ড করে দিচ্ছে যে একে টাকা দেওয়া হোক। আমি এরকম ব্যক্তিগত কয়েকটা কেটে ফেলে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি, আমরাই তো ঠিক করেছি। এবার ধরুন আপনি ওই ক্লাবের অনুদান পেয়েছেন, ক্লাবের একটা অনুদান আছে তো, এই 1 লাখ না 1.5 লাখ টাকা ক্লাবের অনুদান, 1,80,000। 1,80,000, হ্যাঁ ক্লাবের অনুদান। ক্লাবের অনুদান পেয়েছে, সে একটা কি অ্যামেচার মানে অবাক জলপান করে দেবে, সেও বলছে আমাকে গ্র্যান্ট দাও, এবং তার রেকমেন্ডেশন আছে জেলা সভাপতি। তা এইগুলো কি হবে এবার কি কিছু কিছু দল আছে তারা প্রচুর দল আছে সত্যি কাজ করে, তাদের টাকা দরকার, বিশেষ করে জেলার দল 50,000 টাকা পেলে তারা একটা ওয়ার্কশপ করে বা সেমিনার করে বা কাজের সংখ্যা কত হবে? সিরিয়াস নাট্য চর্চা করছি মানলা, কিন্তু 500 মধ্যে ধরুন আমি 50টা হবে, 60টা হবে, 100টা হবে, ওদের তো করি। ওকে এরা কি করছে এবার কি হয় দেখুন, এখানে গ্রান্টে দেওয়া নেওয়া ব্যাপার হয়। ওরা আমি কমিটিতে আছি, আপনার একটা দল আছে, আমি আপনাকে বললাম শোনো আপনার দলটা তো বাঁকুড়া, আপনার তো টাকার দরকার, আপনি ঠিক আছে আমি ব্যবস্থা করছি, আপনার বাঁকুড়ায় ফেস্টিভ্যাল করবেন তো, কোথা থেকে এই যে টাকা জোগাড় করছি, ফেস্টিভ্যাল কিন্তু আমায় ডাকবে, গিভ অ্যান্ড টেক। থিয়েটার ব্যাপারে যে বিরাট কিছু চায়, প্রচুর টাকার দুর্নীতি হচ্ছে, সেই ব্যাপারটা না। এই জিনিসগুলো যেমন আমি ব্যক্তিগত, আমি যখন ক্ষমতার অলিন্দে ছিলাম তখন শীতকালে না থিয়েটারের পাশাপাশি অনেক বিরাট কাজ ছিল, মাঝে মাঝেই অমুক ফেস্টিভ্যালের সভাপতি, অমুক ফেস্টিভ্যালে পিঠে কাটা প্রধান অতিথি এরকম। তা এখন আমায় কেউ ডাকে না, জানি ডাকলে দেবাশিদ্ধাকে ডাকলে কেস খাও, মরবো না। তাহলে কি আপনি এখন পার্সোনাল নন রাইডার? আমি থিয়েটার করছি আমার এই দুটো নাটক, আমি আপনার সামনেই বলতে পারি, একটি নাটকের ইন্ধন আপনি জুগিয়েছেন। আমি? হ্যাঁ, মাফ করবেন। না, একটি নাটকে দাদা আপনি জুগিয়েছেন, যেটা জুগিয়ে আমার স্টেনবেকের মাইসানম্যানের ব্যবসা জুগিয়েছে। একটি নাটক আমার অলরেডি লেখা হচ্ছে। আপনি বেশ কিছুদিন আগে রবীন্দ্র কৌশিককে নিয়ে একটা এপিসোড করেছিল, ও পাকিস্তান রয়ের প্রথম মুক্তচর, যাদের কথা কেউ জানে না, যারা কোনোদিনও শহীদ আখ্যাও পাবে না। এটা শোনার পর আমাকে সেই রাত্রির থেকে নাড়া দেয়, আমি বলছি এটা আমার একটা কাজ হতে পারে। তারপর আমি রবীন্দ্র কৌশিকের উপর কিছু টুকটাক বই বিশেষ পাই, কিন্তু একটু একটা বইপত্র আমি নেওয়া শুরু করলাম। তা আমার একজন নাট্যকার আছেন, তিনি ডকুমেন্টারির উপর নাটক খুব ভালো লেখেন। অলরেডি আমার হাফ টাইমের আগের অব্দি স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। আমার এর পরের প্রোডাকশন রবীন্দ্র কৌশিক এবং কৃতজ্ঞতা না আপনার দ্বারা কিন্তু এটা
তো এই যে আপনি শ্যামাপ্রসাদকে নিয়ে 1 ঘন্টার ছবি মঞ্চস্থ না করেন, নাটক দুটো প্রশ্ন এখন এর পর পর করবো। এক হচ্ছে আপনি আর নাম পেলেন না, ব্রাত্যজন। এই সঙ্গেও তো এই আপনাদের তথাকথিত ব্রাত্যের নিজের নামটাকে অমরত্বের লেভেলে পৌঁছে দেওয়ার জন্য সবাই ব্রাত্যজন, হাওড়া ব্রাত্যজন, হুগলি ব্রাত্যজন, চাপা বেড়া ব্রাত্যজন, ধাপা ব্রাত্যজন, পায়খানা ব্রাত্যজন, তাই না? তো এই যে প্রলিফারেশন অফ এ সিঙ্গল নেম, এবং এটা খুব বিকয় করে একটা, এর পিছনে একটা অসাধারণ মার্কেটিং প্রপোজিশন আছে, এবং তার সঙ্গে একটা খুব সূক্ষ্ম বুদ্ধি আছে। তো আপনি বন্ধু বলে আর 2011 হেঁটেছেন বলে আপনি হাওড়া ব্রাত্যজন করে দিলেন। হ্যাঁ সেটা আপনি তো হাওড়ায় থাকেন না, না থাকি না। সুতরাং আপনি সেখানে ইম্পোস্টার। হ্যাঁ আপনার থাকেন কালিন্দী, সারা জীবন ছবি করেছেন, কলকাতার বিভিন্ন মঞ্চে মানে নাটক করেছেন, আপনি হাওড়ার নামে হলেন কেন? আপনিও তো নৈতিকভাবে স্খলিত। একদম। আমি অনেক তো আমি 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 তো প্রায়শ্চিত্ত করছি, আমি প্রায়শ্চিত্ত করছি। ব্যাপারে হচ্ছে হাওড়া নামটা নিয়েছিলাম আপনার মেয়ে ঝাড়েনি আপনার? বিরাট এখনো যেটা আপনার স্ত্রী ঝাড়েনি? আমার মেয়ে বলেছে যে তুমি এই নামে নাটক করলে আমি করবো না, তোমাকে নাম পরিবর্তন করতে। এবং এই নামটা কিন্তু আমার অনেক, আজকে আমার বুঝতে পারি আমার সমস্যা তৈরি করছে। আমাকে থিয়েটারের লোকের এখন জেনে গেছে যে আমি সম্পূর্ণ জায়গা থেকে নিজেকে সরে গেছি, এবং আমি থিয়েটারটাও করেছি আমার স্বাধীন। আপনার কি এই ব্রাত্যচ্যুতি হলো শ্যামাপ্রসাদ করার জন্য না কি জন্য? না তার আগে থাকতে আমি এই সার্কিটটা থেকে সরে গেছিলাম, টোটাল সার্কিট। সার্কিটের কি থেকে আপনি সরে গেলেন? তার সার্কিট এটা থেকে অসম্ভব বেশি রাজনৈতিক কাজ, মানে রাজনৈতিক ধামাধরা ব্যাপারটা এত চূড়ান্ত পর্যায়ে আসছে, এবং চূড়ান্ত পর্যায়ে দুয়ারা চালানা ডিরেক্টররা দাদাগিরি করে বেড়াচ্ছে পশ্চিমবাংলার বাংলা থিয়েটারের নামে, এবং সেন্ট্রাল গ্র্যান্টের নামে যে ধরনের মানে অসভ্যতামি চলছে পশ্চিমবাংলার দলগুলো বিশেষ করে, এইগুলো, এই দাদাবাজি, এই অমুকবাজি, এই পার্টিবাজি, এটা করতে আর এই স্থাবকতা করতে আসে। আমি হাত কচলাবো কেন যদি আমার কনফিডেন্স না থাকে নিজের ওপর? আমি তো পরজীবী নুন, প্যারাসাইট ছাড়া তাহলে হাত কচলাবে। আমি সেটাই ভাবছি, আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনার যে শিক্ষাগত যোগ্যতা, কজন বাঙালির ছেলে বলে বলে রেলে চাকরি পাবে, রেলের চাকরি ছেড়ে দিলাম এজি বেঙ্গল পাবো, তারপরে রাজ্য সরকারের অফিসার হব, ইউ হ্যাভ এ সিকিউর পেনশন। একদম। সেটাও আপনি সবে রিটায়ার করেন 4 বছর। আপনার বাসাচ্ছাদনের কোনো সমস্যা নেই? আপনি, আপনার মেয়ে তার নিজস্ব ক্ষমতায় দাঁড়িয়েছে, আপনার স্ত্রী ইজ এ কমার্শিয়াল আর্টিস্ট বাই ইউর ওন অ্যাডমিশন। তো আপনি তো খুব দরজাও চালাইছে, সুখী গৃহকোণের মানুষ। হ্যাঁ। আপনার এই অসুখটা করলো কেন? এই যে এদের পাল্লায় পড়লেন কি করে? দেখুন এটা কি লোভে পাপে মৃত্যু? লোভে পাপ বলতে দেখুন আমার কি চাওয়ার থাকতে পারে? আমি তো আর ওখানে কাউকে কিছু পাইয়ে দেবো বা করিয়ে দেবো, কাউকে একটা দলে ফেস্টিভ্যাল করিয়ে দেবো, তাতে আর আমি কি পাবো? তাহলে আপনি তো বড় কিছু না। আপনি তাহলে মানে ধরুন 2011-তে আপনার বয়স কত? আমার তখন 50 বয়স। হ্যাঁ। 50 বছর বয়সেও আপনি আপনার জ্ঞান চক্ষু মিলিত হয়নি? না, জ্ঞান চক্ষু মানে কি? দেখুন তো 2011-তে তো পরিবর্তনের পক্ষে তো বহু মানুষ ছিলেন। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আপনি বলছেন যে আমি সম্পৃক্ত হলাম কি করে এদের সাথে? পরিবর্তনের পালে হাওয়া লাগানো ক্রাইম নয়। মেবি at that point in time that was ধর্ম। কিন্তু তৃণমূল কংগ্রেস এসে যাওয়ার পরে এদের স্বরূপ উদ্ঘাটিত ধীরে ধীরে হওয়ার পরে তাদের সঙ্গে থাকা বা তাদের দেওয়া কোনো কাজ নেওয়া আমার মতে ইজ আ ডিমেনিং জব ফর এ সেলফ রেসপেক্টিং পার্সন। আমি 16 সালের পর থেকে সরে গেছিলাম। কবে? 2015 সালে। তো আপনি তো 4 বছর ছিলেন। 4 বছর ধরে দেন, তখন একটু একটু তো বুঝতে পারছি, দেখছি। কি দেখেছেন সেটা বলুন না, দেখা খুলে বলুন। আমার তো থিয়েটারের জায়গাটা আমি দেখি। হ্যাঁ, কি দেখেছেন? এই যে থিয়েটারের জায়গা, যেটা আমি বললাম যে এই যে দাদাগিরি, টোটাল গ্রুপটা দাদাগিরি করছে। এমনও হচ্ছে, এমন ডিরেক্টর আমি শুনেছি সে
নাম ভাঙি মানে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, গোষ্ঠী, এবং সেটা নাম ভাঙাচ্ছে তো, সেই গোষ্ঠীটা প্রাক্তন হয়ে দাদাগিরি করছে। বা অথবা ওই বিদ্যালয়ে দাদাগিরি করছে। তারপরে এটা কি দুটো নামের মধ্যে দুটো দল বিভক্ত হয়ে গেছে? দুটো দল বিভক্ত তো হয়েছিল। নাট্য স্বজন বলে যখন আমাদের একটা সংগঠন তৈরি হয়েছিল, সেই সংগঠন তার 2 বছর 3 বছর 2 বছর রমরমিয়ে চলার পর তাসের ঘরের মতো ভেঙে গেল, খালি মানে ক্লাসে পিও ক্লাস বলুন, যাই বলুন তাই বলুন। হ্যাঁ, তখন আমি দেখলাম যে এটা 1-1.5 বছরের মধ্যে ভেঙে পড়ছে একটা সংগঠন। এটা তো হতে পারে না, এটা কি করে হচ্ছে? তার আচ্ছা, আপনি কি মনে করেন ব্রাত্য, দেবেশ, অর্পিতা, দে আর অনেস্ট পিপল? থিয়েটারের জায়গায় কেন বলবো, এত আমার তো মনে হয় না কেউই অনেস্ট। কি অনেস্ট? কার কাছে কি অনেস্ট? আমি তো অনেস্ট নই। আমি তো আজকে স্বীকার করছি দাদা আপনার সাথে। আমি আপনি কি ডিসঅনেস্টির কাজ? আমি ডিসঅনেস্টের কাজ করেছি, যেটা হচ্ছে যে আমার দেখুন, আমি তো পাদ্দেরই নই যে আপনি এসে কনফিডেন্স বক্সে দাঁড়িয়ে আপনি ডিসঅনেস্ট হচ্ছে, এটা আমাকে বলে। আমি আঙুলটা আমার দিকে দিই, আমি ওদিকে দিচ্ছি না, আঙুল আমার এদিকে। এই আঙুলটা হচ্ছে কি, যে আমি যখন একটু একটু করে দেখতে পাচ্ছি, 2011, 12, 13 সালেই কিন্তু বোঝা গেছে পুরো ব্যাপারটা। আমি কিন্তু 16 অব্দি ছিলাম বিভিন্ন কমিটি টমিটি, তাদেরকে আমারও লোক কাজ করেছে যে আমি কমিটিগুলো থাকবো, আমার একটুখানি কলারটা উঠবে, হয়তো আমি বিরাট দাদাগিরি করবো না, কিন্তু কোথাও কি আমি এই লোভের পা দিয়ে নেহা দিয়েছি? কি পেয়েছিলেন এত কমিটি জয়েন করে? কিছুই না, একটু নাম দেওয়াশিস দাকে একটু 10টা লোক ফোন করছে, 5টা লোক একটু তেল মারছে আমাকে, হয়তো আমি কি সেটা। কি কমিটিতে ছিলেন আপনি? আমি যেমন ছিলাম বিরাট ভাট নাট্যচর্চা কমিটির বিরাট বড় কমিটি একটা, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে ছিলাম, হ্যাঁ, হল কমিটিতে ছিলাম, এবং ফেস্টিভ্যাল জায়গা, অমুক জায়গা, তমুক জায়গা। এই যে একটা মানে কি বলবো, এই যে একটা এটা হতে পারে লোক আমি জয় করতে পারিনি। আজকে আমার যন্ত্রণা হয়েছে, আমার যন্ত্রণা হয়। আপনি ধর্মে বিশ্বাস করেন, অবশ্যই। ঈশ্বরে বিশ্বাস করেন? তো আপনি এই পাপস্খলনের জন্য হ্যাঁ। কোনো দেব দেবীর শরণার্থী হয়েছে? না, আমি বিগত 5 বছর ধরে 2020-21 সালের পর থেকে আমি নতুন করে একটু পড়াশোনা শুরু করি শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি। আমার নিয়মিত চর্চা চলে। এর মধ্যে গত সপ্তাহে আটপুরাস মঠে গেছিলাম হুগলিতে। তার মানে আপনার উত্তরণটা কি রত্নাকর থেকে বাল্মীকি? যা আমি রত্নাকরের মতন একবার অত বড় দুষ্টু ছিলাম না। নাকি বৃহন্নলা থেকে আসল অর্জুন? এটা সাংঘাতিক কথা বলেছে। হতে পারে, তাই হতে পারে। তার মানে আপনি ইউ আর এ ভেরি রিপেন্টেন্ট। একদম। আমি খুব কষ্ট, আপনি অনুশোচনায় কাতর। অনুশোচনায় কাতর। এখন আর কাতরতা নেই, এখন আমাকে উঠে দাঁড়াতে হবে, কাজ করতে হবে। আমি রবীন্দ্র কৌশিক নিয়ে কাজ করবো, তারপরে কাজ আছে আমার লাস্ট 5 years অফ স্বামী বিবেকানন্দ। আমি এখন আপনার মনে হয় না যে 15 বছর অপসারণ নিয়ে একটা কাজ করা উচিত? 15 বছর অপশাসন নিয়ে এক্ষুনি একটা নাটক নামানো উচিত, যে এবং সেই নাটকটা নিয়ে গ্রামে গ্রামে চলে যাওয়া উচিত। গ্রামে চলে যাবে, গ্রামে যেতে দেবে না, কি দিতে দেবে না? করতে দেবে না। ওইখানেই তো সাহস। ওইখানে কোথায়? আপনি দেখুন, অধিকারী কৌশিক একটা নাটক করেছে অসহায় পশ্চিমবঙ্গ, তাকে সেই নাটকটা করতে দেওয়া হচ্ছে না কোনো জায়গায়। কোথায় করার চেষ্টা করেছিল? ও করেছিল মনে হয় মেদিনীপুরের কোন একটা দিকে, হয়তো সেটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হলে হয়তো হয়ে পারতো করতে নাটকটা। একটা মেলায় নাটকটা করার কথা হয়েছিল, কন্টেন্ট যখন শুনেছে তখন নাটকটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলতে পারি, শ্যামাপ্রসাদ মুখার্জি নাটকটি আমি যদি সরকারি হলে ডেট চাই, আমাকে ডেট দেওয়া হবে না, হবে না, হবে না। মানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেওয়া হবে না কেন সেটা আমরা জানি না, সেটা না, দলটা যেহেতু আমার দল, দেবাশিস বিশ্বাসের দল, তাকে ডাকা হবে না। আমি তো এবিপি আনন্দ বলুন, 24 ঘন্টায় বলুন, 13-14 সালে গলা শিরা ফুলিয়ে তৃণমূলী বুদ্ধিজীবী হয়ে বসেছিল, বহু সময় তর্ক করেছি অনেকের সাথে, বাদশা আমার বন্ধু বান্ধব, এদের সাথে তর্ক করেছি। হ্যাঁ, তা এখন আমার তার মানে আপনি সমীর আইছেন দলের লোক। দলের লোক। মানে সমীরও শুরুতে করেছিল। হ্যাঁ, সমীর অবশ্য এতদিন করেনি। সমীর ফট এগেন্স্ট 2014 সমীর আমার গেস্ট হয়ে এসছে। দেখেছি আমি, সমীরও খুব ফোর্থরাইট ছেলে, সোজা কথা সোজা বলে। সোজাভাবে বলছি। তো আপনারা সব বন্ধু, আপনারা যারা এই ফকা তৃণমূল, না, কিংবা তৃণমূল নই। আমি বলছি শুনুন, আর তৃণমূল 3 প্রকার:
একদল হচ্ছে যারা করে সক্রিয় তৃণমূল, একদল হচ্ছে যারা বঞ্চিত তৃণমূল, হুম, খাওয়া দাওয়া পায়নি, দাক্ষিণ্য পায়নি, মাল পায়নি বলে ছেড়ে হুম। গজ রাখছে। আরেক ধরনের হচ্ছে বিবেক দংশন হওয়া তৃণমূল, আরেকটা এই বন্ধুত্বের তৃণমূল। বন্ধুত্বের হ্যাঁ, তৃণমূল, 2011 বন্ধুর জন্যই তোকে কাজে লেগে- বন্ধুত্বের তৃণমূল। হ্যাঁ, অফিসটা আপনি কি বললেন 3 নম্বরটা? 3 নম্বরটা হচ্ছে এই যে আপনার মত মানুষ, বিশ্বাস ভঙ্গ। আপনাদের চরম একটা কি বলবো, একটা অস্থিরতার, এটাকে আমি ঠিক আমি ভজন বাকি সত্ত্বেও ওইটাকে একটা ইয়েতে শব্দ বান্ধে আনতে পারছেন। যাই হোক, তো 11 ওর হয়ে ভোটে নামার পরে 16 নেমেছিল না, কেন নামলেন আপনাকে জিজ্ঞেস করেন? না, আমি তো তার আগে তো সরা শুরু করে দিয়েছিল। না, আমি আমাকে শুনুন, আপনাকে 2011-16-তে লোকসভার ভোট হলো 19, লোকসভা অর্পিতা আবার বালুরঘাটে দাঁড়ান এবং হেরেছিল সেবারে। আমি তখন অফিস করছি, আমাকে থিয়েটারের একজন ডিরেক্টর আমার ফোন করলেন, আছে যোগাযোগ দা, আমরা বালুরঘাট যাচ্ছি অর্পিতার প্রচারে, তুমি আসো, বিগত কত সব ভুলে যাও, তোমার অনেক রকম অনীহা তৈরি হয়েছে, ওগুলো নিয়ে কে কোনো ঘাটাঘাটি করবো না, চলো একসাথে কাজ করে। আমি বললাম নবই, আমি তোমাদের সাথে নেই। তখন আমি মিনারবা থেকে সরে গেছি, মিনারবা ভেঙে দেওয়া হয়েছে কমিটি, আমি সরে গেছি। আমি তখন এপাত্র না ওপাত্র, আমাকে একটা অদ্ভুত ব্যাপার, এ বলতো আমি অমুকের লোক, ও বলতো আমি তমুকের লোক, ব্রাত্য বলছে আমি অর্পিতার লোক হয়ে গেছি, অর্পিতা বলছে আমি ব্রাত্যর লোক হয়ে গেছি। তা আমি দেখলাম যে আমি কারোর লোক না, আমি তো আমার বাবার মাল তো আছে। তা সেই জায়গার থেকে হ্যাঁ, আমার বিবেক দংশন, বিবেক যন্ত্রণা হয়, কিন্তু আমি এটা নিয়ে আর বসে নেই। বুঝলাম, কিন্তু রিডেমশন তখনই হয়, হ্যাঁ, আমি বলছি, যখন এমন একটা কিছু করতে হয় হুম, যে কাজের মধ্যে দিয়ে একটা পারপাসও সার্ভ হয়, হুম। ক্রোধ ব্যক্ত হয়, এবং আপনার যে অন্তর্নিহিত বেদনা সেটাও তার মধ্যে থাকে। এই তিনটে মিশিয়ে একটা এমন নাটক করুন অবশ্যই যে নাটক বাংলা কাঁপিয়ে দেবে। সেটা করলে সেটা এই মুহূর্তেই করা উচিত। এই মুহূর্তে, আর যদি পারেন এই মুহূর্তে করুন। এই সরকার আর 1 মাস পরে লেমডাক হয়ে যাবে, হ্যাঁ, একবার নির্বাচন বাজনা বেরিয়ে যাবে। হয়ে যাবে। এবং এত ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার আছে পশ্চিমবঙ্গে, তো মেধার কোনো অভাব নেই। না, কোনো অভাব নেই। আবার এইসব ক্ষেত্রে আপনি চাইলে বাচ্চা ছেলেকে ধরবে, ওই আমার আপনার মতো বৃদ্ধ ধরবে। বৃদ্ধ মানেই খেলা খণ্ড, একদম। সে তার ব্যাগেজ নিয়ে আসবে, আরে তুই কি বুঝিস, কিছু বুঝিস না, কালকা ছোকরা, কিন্তু সেই বোঝে। সেই বলে আপনি একটা বাচ্চা ছেলে ধরুন, 2-3টে ছেলেকে ট্রাই করুন, একটা নাটক করুন, এবং এমন একটা নাটক করুন যাতে আমাদের মোড়া মায়না না তার ট্রেনের তলোয়ার দেখছি, বা একটা সৌমিত্রের কয়েদি পাউস দেখছি, সেরা আহ্বান দেখছি। যতদিন বাঙালি থাকবে ততদিন তো এগুলো ভুলবে না, কেউ ভুলতে পারবে না। আপনি, আপনার লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং if you are not able to leave behind a creation that posterity will remember. ইয়েস, পসিবিলিটি এই যন্ত্রণাটাই কিন্তু আপনাকে জীবনের প্রথম একটা মৌলিক চিন্তা এবং মৌলিক নাটক তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে, বীণা এমনি বাজে না। আপনি আমাকে দেখান পৃথিবীতে কেন মহৎ শিল্প, একটা মহৎ শিল্প বলুন যেটা আয়েসে হয়েছে। না, যন্ত্রণাতেই হয়েছে। বাস, যন্ত্রণাই হচ্ছে শিল্পের আতুর ঘর। হয়তো আপনি আমাকে একটা প্যারাডাইম শিফট করাচ্ছেন। হ্যাঁ, আমি তো বহু লোক কি করে, করাচ্ছেন। ইয়েস। ইউ হ্যাভ নাথিং টু লুজ। না, আমার আরে আপনাকে যদি একটা বুলেট মারে, আমাকে যদি একটা মারে, বুলেট উইল বি ওয়েস্টেড, একদম। and am I, who are we? আমি করবো। So please do this. On this request, let me finish today's Thank you. podcast. Thank you.